দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখো এটাকে যদিও আমি, হ্যাঁ এটাকে যদিও আমি লেকচার 3 বলছি, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয়তো মানে ফার্স্ট লেকচার, তাতে অসুবিধা কিছু নেই। আমি পরে ওই 1 নম্বর এবং 2 নম্বর লেকচার অফলাইনে তো পড়িয়েছি, 1 নম্বর 2 নম্বর লেকচারটা আমি অনলাইনেও পড়াবো। কিন্তু আমি দেখবে এই এই ক্লাসটা যেখান থেকে করাবো তাতে কারো কিছু অসুবিধা হবে না। তাহলে আমরা আজকে যেটা মূলত আলোচনা করতে চাইছি, মানে আগে কি আলোচনা করেছি সেটা এখানে কিছু বলছি না। আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি সেটা এরকম, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে। সেটা হচ্ছে যে মানে এক কথা বললে আমরা ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রামটাকে করবো। ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম যেটা মূলত হচ্ছে আমার প্রেসার ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি আমরা বলবো, প্রেসার টেম্পারেচার ছাড়া অন্য কি টাইপের ফেজ ডায়াগ্রাম হতে পারে সেটা আমরা আলোচনা করব। আমরা অফলাইনে মিউটি ফেজ ডায়াগ্রাম, কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম বলে একটা জিনিস আমরা অলরেডি আলোচনা করেছি, কিন্তু সেটাকে বাদ দিয়েও আমরা প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম আলাদা করে করতে পারবো। মানে ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম মানে বেসিক্যালি কোনো একটা পিওর সাবস্টেন্স, তাহলে শুধু জল আছে বা শুধু কার্বন ডাইঅক্সাইড আছে বা শুধু সালফার আছে, তাদের ক্ষেত্রে ফেজ ডায়াগ্রাম করে কেমন করে আঁকতে হবে তার যে প্রিন্সিপাল সেটা আমাদের মূলত আলোচনা করতে হবে এটা। আচ্ছা, এই ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম বা প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম এটাকে করতে গেলে আমাদের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন বুঝতে হবে, তাকে বলা হয় ক্ল্যাপিয়রন ইকুয়েশন। ক্ল্যাপেরন ইকুয়েশনটাকে বুঝতে হবে। আচ্ছা, এই ক্ল্যাপেরন ইকুয়েশনটার স্পেশাল কেসে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন রিডিউস করে যায়। হ্যাঁ, এই ক্ল্যাপেরন ইকুয়েশনটা স্পেশাল কেসে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে রিডিউস করে যাবে। এই যে ক্ল্যাপেরন ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এই দুটোকে ভালো করে বুঝতে হবে, তার ডিফারেন্সিয়াল ফর্মটাকে বুঝতে হবে, তার ইন্ডিকেটেড ফর্মটাকে বুঝতে হবে, এবং এখান থেকে আমরা দেখবো যে ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সাবলিমেশন টেম্পারেচার, তার প্রেসার ডিপেন্ডেন্সটা এখান থেকে বুঝতে পারা যায় এইটা। আর তারপরে এক্সাম্পল হিসেবে আমাদের 3টে ফেজ ডায়াগ্রাম আলোচনা করতে হবে। একটা হচ্ছে জলের ফেজ ডায়াগ্রামটা, কার্বন ডাইঅক্সাইড ফেজ ডায়াগ্রামটা, আর হচ্ছে সালফার তার ফেজ ডায়াগ্রামটা। এই জল, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার এই 3টে ফেজ ডায়াগ্রাম আমাদের বুঝতে হবে। এই হচ্ছে টোটাল জিনিস যেটা আমরা অ্যাকচুয়ালি আজকে পড়তে চাইছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের টোটাল ডিসকাশনের বিষয়। আমরা শুরু করি। প্রথমে হচ্ছে জাস্ট একটু বোঝার চেষ্টা করি যে ফেজ ডায়াগ্রাম বলতে আমি কি বুঝছি। আচ্ছা, এমনি ফেজ কাকে বলে এটা তোমরা অনেক আগে থেকেই শুনে আসছো। ফেজ মানে হচ্ছে মূলত হচ্ছে যখন কোন একটা পার্টিকুলার থার্মোডাইনামিক সিস্টেম তুমি দেখো, এই থার্মোডাইনামিক সিস্টেমে কতগুলো ডিস্টিংক্ট বাট হোমোজিনিয়াস পার্ট আছে, যেটা নিজেরা হোমোজিনিয়াস বা একে অপরের সাথে একটা বাউন্ডারি দিয়ে সেপারেটেড থাকবে, সেগুলি হচ্ছে তোমার ফেজ। তাহলে ফর এক্সাম্পল তোমরা এই প্র্যাকটিক্যালটা দেখবে করবে, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম এবং জল, তাতে তুমি আয়োডিন দিয়ে তার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা পার্টিশন কোএফিসিয়েন্ট বের করবে। এই যে ডিস্ট্রিবিউশন বা পার্টিশন কোএফিসিয়েন্ট যখন তুমি বের করছো, তখন দেখবে যে যখন আয়োডিন CCl4 এবং জল নিয়ে আয়োডিনকে তুমি দারুণ করে ঝাঁকাচ্ছ, তখন নিচে একটা ডিপ ভায়োলেট লেয়ার তৈরি হয়, আর উপরে একটা হালকা একটু রেডিশ লেয়ার তৈরি হয়। মানে পরিষ্কার বুঝতে পারা যায় যে নিচে আয়োডিনটা CCl4 এর মধ্যে বেশি ডিজলভ হয়ে আছে, সেখানে তার ডেনসিটি বা কনসেন্ট্রেশনটা বেশি বা ইন্টেন্সিটিটা বেশি, আর উপরে আয়োডিন জলের মধ্যে কিছুটা ডিজলভ করে আছে, এবং দুটো লেয়ার পরিষ্কারভাবে তুমি বুঝতে পারছো। ঠিক আছে, মানে জল আর তেল যেমন মেশে না, তেমন ওই নিচের জল উপরের তেল ভেসে থাকে, পরিষ্কার দুটো লেয়ার তুমি বুঝতে পারবে এ করে। তার মানে তোমাকে দেখতে হবে যে কোন একটা পার্টিকুলার থার্মোডাইনামিক সিস্টেমে কতগুলো ওরকম ফিজিক্যালি ডিস্টিংক্ট এবং হোমোজিনিয়াস পার্ট আছে, যেটা একে অপরের সাথে কোন একটা রিয়েল বাউন্ডারি দিয়ে সেপারেটেড, সেটাই হচ্ছে তোমার ফেজ। আচ্ছা, এবারে ফেজ ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি একটা ছবি বা ডায়াগ্রাম,
যেখানে বিভিন্ন রকমের স্টেবল ফেজ এবং তাদের তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়াম গুলোকে বোঝানো হচ্ছে। তার পারস্পরিক ইকুইলিব্রিয়াম বোঝানো মানে হচ্ছে তারা ফ্রিজিং পয়েন্টে সলিড লিকুইড ইকুইলিব্রিয়েট করে থাকে, বয়লিং পয়েন্টে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়েট করে থাকে, সাবলিমেশন পয়েন্টে সলিড এবং ভেপার ইকুইলিব্রিয়েট করে থাকে, ট্রিপল পয়েন্টে সলিড লিকুইড ভেপার তিনজনে ইকুইলিব্রিয়েট করে থাকে। এই সব জিনিসগুলোকে একটা ছবি দিয়ে বোঝাতে হবে, সেটাই হচ্ছে ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রামটা কি? ফেজ ডায়াগ্রামটা হচ্ছে যে তোমার দিস ইজ এ ডায়াগ্রাম which shows the stability region of various stable phases and their mutual equilibrium। তার মানে ফেজ ডায়াগ্রামটা কি? দিস ইজ এ ডায়াগ্রাম which shows the stability region of various stable phases and their mutual equilibrium। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার ফেজ, মানে ফেজ ডায়াগ্রামের মানে হচ্ছে এই। আচ্ছা, এবারে এই ধরনের দু রকমের ফেজ ডায়াগ্রাম মূলত খুব কমন, টু কাইন্ড অফ ফেজ ডায়াগ্রাম। টু কাইন্ড অফ ফেজ ডায়াগ্রাম, একটা হচ্ছে মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম, এটা। আর একটা হচ্ছে প্রেসার ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম। আচ্ছা, মিউ ভার্সেস প্রেসার ফেজ ডায়াগ্রাম সেটা কনসেপচুয়ালি বোঝা খুব সহজ, কিন্তু এর কিছু কিছু ডিফিকাল্টিজ আছে। সেই জন্য মূলত ফেজ ডায়াগ্রাম বলতে লোকে প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম থেকে বোঝে। মানে যখনই তোমাকে কোনো একটা ফেজ ডায়াগ্রাম আঁকতে দেবে, যদি কিছু মেনশন না করে দেয়, তাহলে তোমাকে এই প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রামটা আঁকতে হবে। মানে এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার লিখে তোমাকে জাস্ট একটা ছবি আঁকতে হবে। ঠিক আছে, এই প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম এইটা কি মূলত আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আর এবারে প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম এগুলোকে বোঝার জন্য তার যে কিছু থার্মোডাইনামিক ব্যাকগ্রাউন্ড লাগবে, যে থার্মোডাইনামিক ব্যাকগ্রাউন্ড আমাকে তৈরি করতে, এবং সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি ক্ল্যাপেরন ইকুয়েশন। তাহলে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন। আচ্ছা, তুমি শুরু করো এরকম ভাবে, ধরো দুটো ফেজ তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়াম আছে। তাহলে আমি বললাম ধরো একটা আলফা ফেজ আছে, একটা বিটা ফেজ। মানে আলফা ফেজ বিটা ফেজ মানে তুমি ধরো একটা সলিড একটা লিকুইড, অথবা একটা লিকুইড একটা ভেপার, অথবা একটা সলিড একটা ভেপার, এরকম। তাহলে একটা একটা ফেজকে আমি আলফা ফেজ বলছি, একটা আমি বিটা ফেজ বলছি। এটা হচ্ছে দুটো পিওর সাবস্টেন্সের দুটো ফেজ। তাহলে আমি বললাম যে লেট আলফা অ্যান্ড বিটা আর টু phases of a pure substance। মানে সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, ভেপার হতে পারে, ইত্যাদি। সেই দুটো ফেজ ধরে না তারা পারস্পরিক ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে। আচ্ছা, এবারে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, পার্টিকুলার প্রেসারে। যেমন ধরো যদি মানে জলকে নিয়ে বরফ আর জলের মধ্যে ইকুইলিব্রিয়ামটা 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে মেনটেন হয়। ঠিক আছে, বা জলের সঙ্গে যদি ভেপার তুমি কনসিডার করো, তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা মেনটেন হচ্ছে। তাহলে আলফা ফেজটা একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে আছে, বিটা ফেজটা একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে আছে, তখন এদের মধ্যে করসপন্ডিং ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে। আচ্ছা, এবারে এই ইকুইলিব্রিয়ামটা যদি মেনটেন হয়, তার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়াটা কি? থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর দিস ইকুইলিব্রিয়াম কি হবে? এই ইকুইলিব্রিয়ামের যেটা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল। এটা দেখবে তোমাদের ওই গত সেমিস্টারে যখন সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়ার সময় আমি কেমিক্যাল পোটেনশিয়াল ইন্ট্রোডিউস করেছিলাম, সেখানে বলেছিলাম যে
কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। সবসময় যে কোনো একটা সাবস্টেন্স হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল রিজিয়ন থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল রিজিয়নের দিকে যায়। এবারে যখন দুদিকে কেমিক্যাল পোটেনশিয়াল গুলো সমান হয়ে যায় তখন ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয়। সেই জন্য এখানে যখন কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আলফা ফেজ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসার আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য বিটা ফেজ ওই টেম্পারেচার প্রেসারে যখন সমান হয়ে যাবে তখন বেসিক্যালি ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। মানে এইটা হচ্ছে মানে ক্রাইটেরিয়া যাতে করে এই কনস্ট্যান্ট একটা পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেসারে এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে এটা। আচ্ছা এবারে ধরো তুমি জাস্ট আমি বলছি যে জল আর জলীয় বাষ্প, জল আর জলীয় বাষ্প তারা ইকুইলিব্রিয়ামটা মেনটেন করছে কোথায় না 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আর 373 কেলভিনে। ঠিক আছে, তার মানে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে বিশুদ্ধ জলের যে নর্মাল বয়লিং পয়েন্ট সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আর এবারে বলো তো যদি প্রেসারটাকে 1 অ্যাটমসফিয়ার না রেখে অন্য একটা প্রেসারে রাখি তাহলে বয়লিং পয়েন্ট কি একই থাকে না চেঞ্জ হয়? মানে নর্মালি কলকাতায় যে প্রেসারে জল বয়েল করবে, হ্যাঁ দার্জিলিং এ প্রেসার চেঞ্জ হচ্ছে বলে বয়লিং পয়েন্টটা পাল্টায়। প্রেসার কুকারে প্রেসার চেঞ্জ হচ্ছে বলে বয়লিং পয়েন্টটা পাল্টায়। তার মানে প্রেসার চেঞ্জ করলে সাডেনলি বয়লিং পয়েন্টটা পাল্টে যাবে। ঠিক একই রকম ভাবে ফ্রিজিং পয়েন্টটাও পাল্টে যাবে। তার মানে আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে যে প্রেসার চেঞ্জ করলে করসপন্ডিং টেম্পারেচারটা পাল্টায়। তাহলে আমি বললাম কি, ধর আমি এইটাই করছি যে আমি বললাম যে নাও let us change the pressure from change the equilibrium pressure from P to P plus dp। দেখো তো কে একজন আসছে, একটুখানি ওকে নিয়ে নি, নেওয়া উচিত নয় তবু নিয়ে নি। Now let us change the equilibrium pressure from P to P plus dp। আমরা প্রেসারটাকে চেঞ্জ করছি P থেকে P plus dp তে। হ্যাঁ, let us now change the equilibrium pressure from P to P plus dp such that equilibrium temperature যেটা, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার বলতে পারো অথবা ট্রানজিশন টেম্পারেচার বলতে পারো। ইকুইলিব্রিয়াম টেম্পারেচার চেঞ্জেস ফ্রম T plus changes from T to T plus dt, changes from T to T plus dt। মানে প্রেসারটা যখন চেঞ্জ করছে করসপন্ডিং ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা কিন্তু পাল্টাবে। এক্সটার্নাল প্রেসার চেঞ্জ করলে ফ্রিজিং পয়েন্ট পাল্টায়, বয়লিং পয়েন্ট পাল্টায়, সাবলিমেশন পয়েন্ট পাল্টায়, সব পাল্টায়। সেটা আমি বলছি যে প্রেসারটা P থেকে P plus dp তে নিয়ে গেলাম আর যাতে করে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা পাল্টে গিয়ে T and T plus dt হয়ে গেল। এবারে at the new equilibrium we have কি, দেখো এখন এই কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আলফা ফেজ যখন টেম্পারেচারটা T plus dt আর প্রেসারটা P plus dp, এইটা বিটা ফেজের টেম্পারেচারটা T plus d plus dt হলো, T plus dt হলো, প্রেসারটা P plus dp হলো। এখন এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, মানে প্রেসারটাকে চেঞ্জ করার পরে তোমাকে সাফিসিয়েন্ট টাইমে অ্যালাউ করতে হবে যাতে করে সে আবার ইকুইলিব্রিয়ামে আসে। তাহলে ইকুইলিব্রিয়ামে এলে তখন ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা পাল্টে গেল। তাহলে নতুন যে ইকুইলিব্রিয়ামটা, নতুন ইকুইলিব্রিয়ামে কি হবে না কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য আলফা ফেজ এবং কেমিক্যাল পোটেনশিয়াল বিটা ফেজ সমান হবে। কিন্তু আগে যেটা ছিল টেম্পারেচারটা T প্রেসারটা P, এখন টেম্পারেচারটা T plus dt, প্রেসারটা P plus dp। এটা আচ্ছা এবারে দেখো তুমি এই যে কেমিক্যাল পোটেনশিয়ালটা যে তোমার পাল্টে গেল, এই পাল্টে যাওয়াটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো। ধরো তুমি এটাকে লিখতে পারো যে আগে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা ছিল টেম্পারেচার T প্রেসার P তে, তার সঙ্গে সঙ্গে আলফা ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল কিছুটা চেঞ্জ হয়েছে, তাই না? মানে টেম্পারেচার এবং প্রেসার চেঞ্জ করার জন্য আগে যে টেম্পারেচার প্রেসার ছিল সেখানে যে কেমিক্যাল পোটেনশিয়াল ছিল এখন কেমিক্যাল পোটেনশিয়ালটা কিছুটা পাল্টেছে। যতখানি পাল্টেছে সেটাকে বলছি ডি মিউ আলফা। ঠিক একই রকম ভাবে বিটা ফেজে যখন টেম্পারেচারটি প্রেসার P ছিল তখন যে কেমিক্যাল পোটেনশিয়াল ছিল তার সঙ্গে কেমিক্যাল পোটেনশিয়াল কিছুটা পাল্টালো। ঠিক আছে, এইটা তাহলে আমি জাস্ট মিউ টিপিটা হচ্ছে ঠিক আগে যে কেমিক্যাল পোটেনশিয়াল ছিল আর ডি মিউ আলফাটা হচ্ছে চেঞ্জটা। সিমিলারলি বিটা ফেজে কেমিক্যাল পোটেনশিয়ালটা আগে যে ছিল তার সঙ্গে চেঞ্জটা হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি ফর্ম ইকুয়েশন 1 এ দুটোকে কেটে দিতে পারছো।
সেখান থেকে তুমি তাহলে কি পাচ্ছ না, চেঞ্জ দুটো তখন তোমাকে জাস্ট সিম্পলি সমান করতে হবে। মানে আগে তো দুজনের কেমিক্যাল পটেনশিয়াল সমান ছিল, পরেও আবার দুজনের কেমিক্যাল পটেনশিয়াল সমান হচ্ছে, তার মানে আলফা ফেজে যে চেঞ্জটা হচ্ছে বিটা ফেজেও সেই চেঞ্জটাই তোমার হতে হবে। তাহলে এইটা হচ্ছে ধরো ইকুয়েশন 3। এটা কোথা থেকে পেলে তুমি? না ফ্রম ইকুয়েশন 1। তুমি এই ডিমিউ মানে মিউ আলফা টিপি আর মিউ আলফা টিপি, এই মিউ বিটা টিপি এই দুটো তুমি কেটে দিলে ফ্রম ইকুয়েশন 1, তাহলে আলফা ফেজে কেমিক্যাল পটেনশিয়ালের চেঞ্জটা এবং বিটা ফেজে কেমিক্যাল পটেনশিয়ালের চেঞ্জটা এই দুটো বেসিক্যালি তোমার সমান হয়েছে। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে আগে দুজনেরই কেমিক্যাল পটেনশিয়াল সমান ছিল, টেম্পারেচার প্রেসার চেঞ্জ করার জন্য কেমিক্যাল পটেনশিয়াল দুজনেই চেঞ্জ হয়েছে, তাহলে আলফা ফেজে যতখানি চেঞ্জ হয়েছে বিটা ফেজে যতখানি চেঞ্জ হয়েছে এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে বেসিক্যালি তোমার সমান হতে পারে। এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে দেখো যে এই যে আলফা ফেজে কেমিক্যাল পটেনশিয়ালের যে চেঞ্জটা হলো যখন টেম্পারেচারটা ডিটি অ্যামাউন্টে চেঞ্জ হয়েছে, প্রেসারটা ডিপি অ্যামাউন্টে চেঞ্জ হয়েছে, বা বিটা ফেজে কেমিক্যাল পটেনশিয়ালের চেঞ্জটা যেখানে টেম্পারেচারটা ডিটি চেঞ্জ হচ্ছে, প্রেসারটা ডিপি চেঞ্জ হচ্ছে, তুমি কি করে বের করবে? দেখো তোমার খেয়াল করে দেখো আমরা এটা জানি কিনা। উই নো ফর এ পিওর সাবস্টেন্স ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি। এটা মনে আছে? মানে ডি জি ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি হতো, এবার দুদিক থেকে তুমি নামবালা মোলস দিয়ে ভাগ করে দিলে তা ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোন একটা পিওর সাবস্টেন্স যেখানে তুমি লিখতে পারবে। হ্যাঁ, এটা ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি। আর এবার ফর আলফা ফেজ তাহলে কি হবে? ফর আলফা ফেজ ডি মিউ আলফাটা হবে মাইনাস এস বার আলফা ডিটি প্লাস ভি বার আলফা ডিপি। আর ফর বিটা ফেজ কি হবে? ডি মিউ বিটাটা হচ্ছে মাইনাস এস বার বিটা ডিটি প্লাস ভি বার বিটা ডিপি। ধরে না এই ইকুয়েশন গুলো নাম দিয়ে দিই। এটা হলো 5 নম্বর ইকুয়েশন, এটা তোমার 6 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে দেখো 3 নম্বর ইকুয়েশনে ছিল কি ডি মিউ আলফা ইকুয়াল টু ডি মিউ বিটা। 3 নম্বর ইকুয়েশনে এই 5 নম্বর এবং 6 নম্বর ইকুয়েশনের রেজাল্ট গুলোকে বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে না ফ্রম ইকুয়েশন 3, 5 and 6 কি হবে না মাইনাস এস বার আলফা টিটি প্লাস ভি বার আলফা ডিপি ইকুয়াল টু মাইনাস এস বার বিটা ডিটি প্লাস ভি বার বিটা ডিপি। এটা তাহলে দেখো তুমি এক কাজ করো, তাহলে এইটা কাজ করো তুমি জাস্ট এই মাইনাস এস বার বিটা ডিটি থেকে বাঁ দিকে নিয়ে চলে এসো। তাহলে কি হচ্ছে এস বার বিটা মাইনাস এস বার আলফা ইন্টু ডিটি, আর এইটাকে ডান দিকে নিয়ে চলে যাও ভি বার বিটা মাইনাস ভি বার আলফা ইন্টু ডিপি। তাহলে এইখান থেকে তুমি এক কাজ করো, তুমি এই ডি মানে ডিটি বাই ডিপি বা ডিপি বাই ডিটি যেটা খুশি আর কি, ধর ডিপি বাই ডিটি এটাকে তুমি লেখো। ডিপি বাই ডিটি কি লিখলে কি হবে? এটা দেখো এস বার বিটা এস বার বিটা এস বার বিটা মাইনাস এস বার আলফা ডিভাইডেড বাই ভি বার বিটা মাইনাস ভি বার আলফা। আচ্ছা, এবারে দেখো আমি ট্রানজিশনটা কি ধরেছিলাম, আলফা ফেজ থেকে বিটা ফেজে ট্রানজিশনটা দেখছিলাম তো। তাহলে এস বার বিটা মাইনাস এস বার আলফা এটাকে তুমি লিখতে পারো যে আলফা ফেজ থেকে বিটা ফেজে যাওয়ার জন্য তোমার যে মোলার এনট্রপির যে চেঞ্জটা হচ্ছে ডেল্টা এস বার তুমি লিখতে পারো। এবং এটা কিসের জন্য? এটা তোমার ট্রানজিশন প্রসেসের জন্য। এটা টি আরটাকে লিখেছে এটা ট্রানজিশন বোঝানোর জন্য। মানে এটা হচ্ছে চেঞ্জ ইন মোলার এনট্রপি। আর ভি বার বিটা মাইনাস ভি বার আলফা সেটা হচ্ছে মোলার ভলিউমের চেঞ্জ কোন প্রসেসে? এই ট্রানজিশন প্রসেসের জন্য। মানে এটাকে তুমি ট্রানজিশন বোঝানোর জন্য ধরো একটা জাস্ট টি আর এ এন এস এইটুকু লিখ, টি আর এ এন এস ট্রানজিশন। এটা হচ্ছে চেঞ্জ ইন
মোলার ভলিউম। মানে ধরো একটা লিকুইড থেকে ভেপার হচ্ছে, লিকুইড থেকে ভেপার যদি হয়, এই আলফা ফেজ থেকে লিকুইড ফেজ হয়, বিটা ফেজ যদি ভেপার ফেজ হয়, তাহলে তুমি জানো যে লিকুইড থেকে ভেপারে যেতে গেলে মোলার এনট্রপিটা বাড়ে, লিকুইড থেকে ভেপারে যেতে গেলে যে মোলার ভলিউমটা বাড়ে। তার মানে এনট্রপিক চেঞ্জটা যদি ডেল্টা এস বা ট্রানজিশন বলো, ট্রানজিশনের জন্য করসপন্ডিং এনট্রপিক চেঞ্জটা, আর ভলিউমের চেঞ্জটা যদি ডেল্টা ভি বা ট্রানজিশনটা বলো, তাহলে এখান থেকে তুমি কি পেলে দেখো, ডিপি বাই ডিটি সেটা হয়ে গেল ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন। ঠিক আছে, এইটা ডিপিডিটি হচ্ছে ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন, এইটা। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার বেসিক্যালি ক্ল্যাপেরন ইকুয়েশন। কিন্তু আমি এখানে ক্ল্যাপেরন ইকুয়েশন কথাটা উল্লেখ না করে আমি আরেকটু এগিয়ে তারপর ক্ল্যাপেরন ইকুয়েশন টার্মটাকে ব্যবহার করব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে ডিপি বাই ডিটি সেটা হয়ে যাচ্ছে ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন। অর্থাৎ যখন কোনো একটা ফেজ ট্রানজিশন হচ্ছে, তখন এনট্রপির মোলার এনট্রপির যে চেঞ্জটা আর মোলার ভলিউমের যে চেঞ্জটা, সেই যে রেশিওটা, সেটাই হচ্ছে ওই, তুমি এই বাদিকটাকে বলতে পারো পি ভার্সেস টি পটের স্লোপ বেসিক্যালি। মানে ফেজ ট্রানজিশনের সময় পি ভার্সেস টি পটের স্লোপটা যেটা ডিপিডিটি, সেটাকে তুমি ডেল্টা এস বার ট্রানজিশন এবং ডেল্টা ভি বার ট্রানজিশন এই রকম ভাবে লিখতে পারছো। তাকে এইটাই ক্ল্যাপেরন ইকুয়েশন হয়ে গেল। কিন্তু আরেক এই ক্ল্যাপেরন ইকুয়েশন একটা অন্য ফর্মে লিখতে পারা যায়। দেখো, যেটা হচ্ছে যে যে তুমি দেখো একটা জিনিস খেয়াল করে, যে উই নো ডেল্টা এস বার ট্রানজিশনটা এটাকে লিখতে পারা যায় ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার টি। হ্যাঁ, মানে এখানে টিটা হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন টেম্পারেচার টিটা। হ্যাঁ, এখানে টিটা আমি জাস্ট নর্মাল টি হিসেবে লিখলাম, কিন্তু এই টিটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রানজিশন টেম্পারেচার তোমাকে মাথায় রাখতে হবে। এই টিটা হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে এটা কি করে হলো না, যখন কোনো একটা ফেজ ট্রানজিশনটা ঘটে, সেটা তো ইকুইলিব্রিয়ামে থাকছে। ডেল্টা জি যেটা, সেটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তুমি জানো। এবং যখন ইকুইলিব্রিয়ামটা ঘটে, তখন তো একটা পার্টিকুলার টেম্পারেচারে, তার জন্য ডেল্টা জিটা কত হতে হয়, ডেল্টা জিটা তোমার 0 হতে হয়। কারণ যে কোনো ফেজ ট্রানজিশন সেটা তো ইকুইলিব্রিয়াম প্রসেস, সেখানে যে কোনো ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি যেটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা, সেটা হচ্ছে 0। তার যদি 0 হয়, তাহলে এখান থেকে ডেল্টা এসটা কত পাবে, ডেল্টা এইচ বাই টি পাবে। তার মানে এখানে ডেল্টা এইচটা হচ্ছে ট্রানজিশন প্রসেস, যেহেতু ট্রানজিশন এনথালপি, বা অনেক সময় এটাকে বলতে পারো তুমি লেটেন্ট হিট, মোলার লেটেন্ট হিট ডিভাইডেড বাই টেম্পারেচার। তার মানে এখানে দেখো, এখানে এটা হচ্ছে ডেল্টা ডেল্টা এইচ বা ট্রানজিশন, বা এইটা সেটা হচ্ছে মোলার লেটেন্ট হিট হিট অফ ট্রানজিশন। মানে ধরো জল থেকে যখন জলীয় বাষ্প হচ্ছে, তোমাকে 540 ক্যালোরি পার গ্রাম, বা 540কে 18 দিয়ে গুণ করলে 540 কিন্তু 18 ক্যালোরি পার মোল এনার্জি তোমাকে দিতে হচ্ছে। এটাই তোমার লেটেন্ট হিট। বা যখন বরফ থেকে জল তৈরি করছে, 80 ক্যালোরি পার গ্রাম তোমাকে দিতে হচ্ছে, অর্থাৎ 80 ইন্টু 18 ক্যালোরি পার মোল এনার্জি তোমাকে, হিট এনার্জি বা এনথালপি বা হিট তোমাকে দিতে হচ্ছে। সেটাই হচ্ছে তোমার লেটেন্ট হিট। তার মানে এনট্রপি অফ ট্রানজিশন, মোলার এনট্রপি অফ ট্রানজিশনের সঙ্গে লেটেন্ট হিটের সম্পর্কটা এইটা। দেয়ারফর তুমি কি লিখতে পারছো, দেয়ারফর দেখো ডিপি বাই ডিটি সেইটাকে যেমন তুমি ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন লিখতে পারছো, সেটাকে তুমি লিখতে পারছো ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই টি ইন্টু ডেল্টা ভি বার ট্রানজিশন, সেটাকেই লিখতে পারছো এল বার বাই টি ইন্টু ডেল্টা ভি বার ট্রানজিশন। তাহলে এই যে ইকুয়েশনটা হলো, এইটাই হচ্ছে তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন। দিস ইজ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশন। দেখো, তাহলে ক্ল্যাপেরন ইকুয়েশন এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা বল। ঠিক আছে, মানে ইকুয়েশনটাকে ডেরিভেশনটাকে করেছে, হ্যাঁ কারো স্যার, কিছু বুঝতে সেটাই। অসুবিধা হয়েছে? মানে প্রিভিয়াস নলেজ যদি তোমার কিছু না থাকে, মানে জাস্ট থার্ড সেমিস্টার পর্যন্ত কে থার্বাডাইমিক্সটা পড়েছো, তার বেশি এটা সবটা বুঝতে পারা গেল তো? হ্যাঁ স্যার। বুঝছো তো? তাহলেই হবে।
বুঝছো? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে যে তোমার এইখানে যে আমার আলফা ফেজ বিটা ফেজ যখন আমি কনসিডার করেছি, আলফা ফেজ বিটা ফেজ যা খুশি হতে পারে। ইউজুয়ালি আলফা ফেজ তার সলিড লিকুইড ভেপার যা খুশি হতে পারে, বিটা ফেজ তো সলিড লিকুইড ভেপার যা খুশি হতে পারে। ঠিক আছে, মানে সলিড থেকে লিকুইড ট্রানজিশন, লিকুইড থেকে ভেপার ট্রানজিশন, সলিড থেকে ভেপার ট্রানজিশন সবগুলোই তোমার এখানে আমি অ্যালাউ করছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি একটা স্পেশাল কেস কনসিডার করছি। এই স্পেশাল কেসে যে ইকুয়েশনটা আসবে সেটাই হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। দেখো, মানে স্পেশাল কেসে যেটা আসবে সেটা হচ্ছে এরকম, যে তুমি এই এই যে এইখানে যখন ক্ল্যাপেরন ইকুয়েশনটা করছে, সেখানে যে কোনো দুটো ফেজের মধ্যে ট্রানজিশনের জন্য তুমি ক্ল্যাপেরন ইকুয়েশনটা পাবে। তুমি এবার একটা কনসিডার করো, কনসিডার স্পেশাল কেস, যে কনডেন্স ফেজের সাথে তোমার ভেপার ফেজের ইকুইলিব্রিয়ামটাকে তুমি কনসিডার করো। কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম বিটুইন এ কনডেন্স ফেজ অ্যান্ড এ ভেপার ফেজ। তার মানে তুমি হয়তো এই সলিড ফেজের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম কনসিডার করছো, অথবা ধরো লিকুইডের সঙ্গে একটা ভেপারের ইকুইলিব্রিয়াম কনসিডার করছো, সলিডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম কনসিডার করছো, বা লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম কনসিডার। সলিড বা লিকুইড তার হচ্ছে কনডেন্স ফেজ। হ্যাঁ, ঠিক আছে, সলিড বা লিকুইডের যে কনডেন্স ফেজ আর যে ভেপার ফেজ, এই কনডেন্স ফেজের সঙ্গে ভেপার ফেজের ইকুইলিব্রিয়াম তুমি কনসিডার করছো। আচ্ছা, এবারে দেখো, তাহলে এখানে দুটো জিনিস, মানে টু ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনস দেখো। এই যে ডেল্টা ভি বার ট্রানজিশনটা যখন তুমি ক্যালকুলেট করছো, সেটা কি হবে? ভি বার ফর দ্য ভেপার মাইনাস ভি বার ফর দ্য কনডেন্স ফেজ। আচ্ছা, এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি ভি বার ফর দ্য ভেপার লিখতে পারবে কেন? না, অ্যাজ ভেপারের মোলার ভলিউমটা মাঝ মাঝ গ্রেটার দেন মোলার ভলিউম ফর দ্য কনডেন্স ফেজ। তুমি এক্সাম্পল হিসেবে ধরো জল আর জলীয় বাষ্প কনসিডার করো, তো জলের মোলার ভলিউমটা কত হবে? 1820 সিসি পার মোল হবে। মানে জলের ডেনসিটি যদি একের খুব কাছাকাছি তুমি ধরে নাও, তাহলে 18 সিসি পার মোল। আর হয় না, যদি ইভেন তুমি এনটিপিতে রাখো, তাহলেই তুমি দেখতে পাচ্ছ যে কোন একটা ভেপার তার অ্যাকচুয়ালি মোলার ভলিউমটা 22,400 সিসি। কোথায় 22 সিসি ভার্সাস 22,400 সিসি, তার মানে প্রায় 1000 গুণ বেশি। তার মানে যে মোলার ভলিউম অফ দ্য ভেপার ইজ মাঝ মাঝ গ্রেটার দ্যান দ্য মোলার ভলিউম ফর দ্য কনডেন্স ফেজ, এই অ্যাপ্রক্সিমেশনটা বেসিক্যালি ভ্যালিড। এটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশন। আচ্ছা, সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে যে উই অ্যাজিউম দ্যাট দ্য ভেপার বিহেভস আইডিয়ালি। আমি ধরে নিচ্ছি যে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, এইটা। তাহলে হেন্স আমি কি লিখতে পারবো? হেন্স ভি বার ভেপারটা তুমি কি লিখতে পারো? আরটি বাই পি হিসেবে লিখতে পারবে। মোলার ভলিউমটা মানে যদি আইডিয়ালি বিহেভ করে, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো পি ভি বার ইকুয়াল টু আরটি, তো পি ভি বার ইকুয়াল টু যদি আরটি হয়, তাহলে মোলার ভলিউমটা তুমি আরটি বাই পি দিয়ে লিখতে পারবে, এইটা। তাহলে এই দুটো অ্যাজাম্পশনস করা হলো। একটা হচ্ছে ভেপারের মোলার ভলিউমটা লিকুইড বা সলিডের তুলনায় অনেক অনেক বেশি বলে তুমি লিকুইড বা কনডেন্স ফেজের যে মোলার ভলিউমটা ভেপারের রেসপেক্টে তুমি ইগনোর করলে। আর একটা হচ্ছে মোলার ভলিউম ফর দ্য ভেপারকে তুমি আরটি বাই পি দিয়ে রিপ্লেস করলে, এইটা। তাহলে এবারে দেখো, তাহলে এই যে রিপ্লেসমেন্টটাকে করলাম, করার পরে এখানে ইকুয়েশন গুলো নাম্বারিং ফাম্বারিং সব ফিল হয়ে গেছে। এটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশন। এইখানে ধরো তোমার এটা এটা হচ্ছে তোমার 8 নম্বর ইকুয়েশন, ধরো এখানে তোমার 9 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে আমি এইখানে ধরে নাও তোমার এটা 10 নম্বর ইকুয়েশন। এবার এই 10 নম্বর পার্টটাকে তুমি 9 নম্বরের মধ্যে পুড়ে দাও, যেখানে ডেল্টা ভি বা ট্রানজিশনটা আছে, বা ডেল্টা ভি বা ট্রানজিশন, সেখানে তুমি বসিয়ে দাও। তাহলে নাও ফ্রম ক্ল্যাপেরন ইকুয়েশন তুমি কি পাবে? নাও ফ্রম ক্ল্যাপেরন ইকুয়েশন কি হচ্ছে? দেখো, ডিপি বাই ডিটি এইটা
তো যে কোনো একটা জায়গা থেকে লিখি, ধরো এই যে ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই টি ইন্টু ডেল্টা ভি বার ট্রানজিশন ছিল তো এটা, তা তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি লিখলে, ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই টি ইন্টু জাস্ট ভি বার ফর দ্য ভেপার, এটা হলো সেটা। তাহলে কি হবে, ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই টি ইন্টু আর টি বাই পি হলো, তার মানে এটা কি হলো, পি ইন্টু ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আর টি স্কোয়ার হলো। আচ্ছা পিটাকে এখানে ভাগ করে দাও, তাহলে কি হবে, 1/p ডিপি বাই ডিটি, সেটা হয়ে যাচ্ছে কত, ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আর টি স্কোয়ার। অর দেখো এবার ডিপি বাই পি মানে কত, ডি এল এন পি, ডি এল এন পি করে তো ডিপি বাই পি হয়, ডি এল এন পি বাই ডিটি, এটা হয়ে গেল কত, ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আর টি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা পেলে তুমি, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে তোমার ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। তাহলে ক্ল্যাপেরন ইকুয়েশন ছিল সেইটা একটা স্পেশাল কেসে, যখন তোমার যখন তোমার হ্যাঁ একটা স্পেশাল কেসে যখন তুমি কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করছো, তখন দেখো ওই ইকুয়েশনটা কিছুটা পাল্টে গেল, পাল্টে গিয়ে ডিএলএনপি বাই ডিটি ইকুয়াল ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আর টি স্কয়ার হয়ে গেল। এইটাই হচ্ছে তোমার ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। দিস ইজ দ্য ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেল? ক্ল্যাপেরন ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো তাহলে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ সুজন বুঝতে পেরেছিস? সুমন্ত রে কোথায় গেল, ঝাড়গ্রামের ছেলেমেয়েগুলো কোথায় গেল? প্রতিমা কেউ নেই নাকি, সব বেরিয়ে গেল নাকি? সুপ্রিয়া আছিস নাকি? শুনতে আমার কথা সব শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঝাড়গ্রামে কেউ নেই নাকি, ঝাড়গ্রামে কে আছে, শুভ আছিস? আমি আছি স্যার। কে আছিস, কে কে বললি? নয়ন স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি না, কি? নয়ন স্যার। নয়ন আছিস, বাকিরা গেল আমি আছি স্যার। তুই কে? দীনবন্ধু। দীনবন্ধু, হ্যাঁ সব কোথায়, বাকিদের গলা পাওয়া যাচ্ছে না কেন, কোথায় তারা সব? দেখো তাহলে, তা দেখো তাহলে আমরা এই ক্ল্যাপেরন ইকুয়েশন সেটাই একটা স্পেশাল কেসে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে রিডিউস করে গেল। তাহলে তুমি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটাকে তুমি জাস্ট ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে জাস্ট এইটুকু অ্যাপ্রক্সিমেশন করে পেয়ে যেতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা পরীক্ষায় কোশ্চেন পড়ে, তাহলে এখানে যেটা আমরা করলাম না, যে তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনের যে ডেরিভেশনটাকে করলাম সেটা ফ্রম থার্মোডাইনামিক কনসিডারেশন। ঠিক আছে, আর অনেক সময় এরকম কোশ্চেন পড়ে যে, তোমাদের মনে আছে কিনা দেখো, এই আমরা যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়িয়েছিলাম তখন ভ্যান ডফ ইকুয়েশন পড়িয়েছিলাম, সেই ভ্যান ডফ ইকুয়েশন থেকে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন সেটা আনা যায়। মানে ইউজুয়ালি লোকে ক্ল্যাপেরন ইকুয়েশন করে একটা স্পেশাল কেসে, সেটাই যে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে কেমন করে রিডিউস করে সেটা আমি যেভাবে দেখালাম, এটা যেমন একটা রাস্তা। আর পরীক্ষায় অনেক সময় দিয়ে দিয়েছে, অনেকবার দিয়ে দিয়েছে যে ভ্যান ডফ ইকুয়েশন থেকে সরাসরি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন তোমাকে ডিরাইভ করতে বলছে। ঠিক আছে,
দেখো তাতে এটা করবে তুমি, মানে এটা মনে পড়ছে কিনা দেখো, যে তুমি ভ্যান ডপ ইকুয়েশনটাকে খেয়াল করে দেখো, যে তোমার এরকম একটা ভাবো, ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন ডিএলএন কে বাই ডিটি, মানে এখানে কেপি দাদা, ডিএলএন কেপি বাই ডিটি সেটা হচ্ছে ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার বা ডেল্টা এইচ বার বাই আরটি স্কোয়ার। হ্যাঁ, এটা কি মনে আছে? হ্যাঁ, তোমার ডিএলএন কেপি বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার হয়, আর তোমার ডিএলএন মানে হ্যাঁ এটা, স্যার। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার ডিএলএন কে সি বাই ডিটি হলে ডেল্টা ইউ বাই আরটি স্কোয়ার হয়। এটা মনে পড়ছে? এটা এগুলো কিন্তু তোমার মানে যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়িয়েছিলাম তখন ভ্যান ডপ ইকুয়েশন এরকম ভাবে লেখা হয়েছিল, আমি সেটাই যে সেখানে ব্যবহার করছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, ডিএলএন কেপি বাই এটা। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এখানে ফর এই পিওর কনডেন্স ফেজ ভার্সেস, মানে এই যে ইকুইলিব্রিয়ামটা, এই যে কোনো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা ভ্যালিড। তারপর কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ফেজ, এই যে ইকুইলিব্রিয়াম, তার ক্ষেত্রে তুমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে দেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটাকে ইউজুয়ালি কে এ দিয়ে এক্সপ্রেস করতে হয়, সেটা কি হবে না, অ্যাক্টিভ মাস ফর দ্য ভেপার ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস অফ দ্য কনডেন্স ফেজ তোমাকে লিখতে হবে, তাই তো? তাহলে তুমি জল থেকে জলীয় বাষ্প এই ইকুইলিব্রিয়াম কনসিডার করছো, বা বরফ থেকে জলীয় বাষ্প ইকুইলিব্রিয়াম তুমি কনসিডার করছো, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে থার্মোডাইনামিক্যালি প্রথমে তো কে এ দিয়ে এক্সপ্রেস করতে হয়, যেটা বেসিক্যালি অ্যাক্টিভ মাস ফর দ্য ভেপার বা অ্যাক্টিভিটি অফ দ্য ভেপার বাই অ্যাক্টিভিটি অফ দ্য কনডেন্স ফেজ, এইটা। আচ্ছা, এইটা কিন্তু তুমি ইকুয়াল টু অ্যাক্টিভ মাস ফর দ্য ভেপার লিখতে পারবে, কারণটা কি? কারণ খেয়াল করে দেখো, অ্যাক্টিভ মাস ফর দ্য কনডেন্স ফেজ মানে পিওর সলিড বা পিওর লিকুইড, তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসটা কত ধরে নিতে হয়? 1 ধরতে হয় তো। ওখানে ওগুলো মনে 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 পড়ছে সব, না মনে পড়ছে না? যে পিওর সলিড হ্যাঁ বা স্যার। পিওর লিকুইডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসকে 1 ধরে নিতে হয়, তাহলে এটা অ্যাক্টিভ মাস ফর দ্য ভেপার হয়ে গেল এটা। আচ্ছা, তাহলে তখন এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে তুমি জাস্ট কেপি দিয়ে লিখবে, আর অ্যাক্টিভ মাস ফর দ্য ভেপার যেটা, সেটা কি হবে না, ভেপারের প্রেসার ডিভাইডেড বাই তোমার পি জিরো, যেখানে পি জিরোটা হচ্ছে তোমার 1 বার হোয়েন পি ইজ এক্সপ্রেসড ইন বার, মানে এটা, মানে এটাকে ইউনিটলেস করার জন্য পি কে পি জিরো দিয়ে ভাগ করে দিতে হয় এটা। তাহলে এবারে চলে এসো, তাহলে তখন ভ্যান ডপ ইকুয়েশনটা তোমার কি দাঁড়াবে? দেন ভ্যান ডপ ইকুয়েশন রিডিউসেস টু কি হবে, ডিএলএন কেপি, সরি, ডিএলএন পি বাই পি জিরো, মানে কেপির জায়গায় তুমি পি বাই পি জিরো বসিয়ে দিচ্ছ, ডিএলএন পি বাই পি জিরো বাই ডিটি, এটা হয়ে যাচ্ছে ডেল্টা এইচ বার, এখানে এই প্রসেসটা বেসিক্যালি ট্রানজিশন প্রসেস, বাই আরটি স্কোয়ার এইটা। বা তুমি লিখলে নর্মালি ডিএলএন পি বাই, কারণ পি জিরোটা যদি পিটাকে বাড়িয়ে তুমি এক্সপ্রেস করো, তাহলে পি জিরো সেটা কেন লেগেছে, জাস্ট এই লগের ভেতরটা ইউনিটলেস হবে বলে, মানে এখানেও ঠিক একই রকম করে আমি যখন এখানে ডিএলএন পি বাই ডিটি লিখেছি, এটা ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি পিটা কিন্তু পি বাই পি জিরো লেখা উচিত, কারণটা ওটাকে তোমাকে ইউনিটলেস নাম্বার করতে হবে আর কি। হ্যাঁ, এটাকে যখন তুমি লিখবে ওটাকে ইউনিটলেস নাম্বার করার জন্য অ্যাকচুয়ালি পি বাই পি জিরো করতে হয়, কিন্তু এই পি জিরোটাকে বয়ে বেড়ালে জিনিসটা দেখতে খারাপ লাগে, কিন্তু তুমি মাথায় মাথায় রাখবে সবসময় এই, এটা লগের ভেতরটা সবসময় ইউনিটলেস হবে, সেই জন্য ওটা অ্যাকচুয়ালি পি বাই পি জিরো ফর্মেই থাকবে। কিন্তু প্রেসারটাকে যদি তুমি বার ইউনিটে নাও, তাহলে পি জিরোটা সার্টেনলি কি করছে, নিউমেরিক্যালি ভ্যালুটাকে পাল্টাবে না, শুধু ইউনিটটাকে কেটে দেবে আর কি। এখানে ডিএলএন পিবি বাই ডিটি, সেটাকে তুমি লিখতে পারছো ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আরটি স্কোয়ার। দেখো এইটা হয়ে গেল, তার মানে কি হলো, দেখো আমি শুরু করেছিলাম ভ্যান ডপ ইকুয়েশন থেকে, ভ্যান ডপ ইকুয়েশন থেকে শুরু করে তুমি কোথায় এসে পৌঁছালে না, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনে পৌঁছাবে। দিস ইজ দ্য
ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনের ডেরিভেশনটা অনেক সময় ভ্যান ডার ইকুয়েশন থেকেও পরীক্ষায় আসে। যদি কিছু উল্লেখ না করে দেয় তাহলে আগে যেরকম ভাবে করলে সেই রকম ভাবেই করবে। মানে কোশ্চেনটা এইরকম ভাবে বলে দেয় যে তুমি ক্ল্যাপেরন ইকুয়েশন ডিরাইভ করো আন্ডার হোয়াট কন্ডিশন ইট রিডিউসেস টু ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস ইনভলভড করে একটা 4 নম্বর 5 নম্বরের প্রবলেম নেয়। আবার কখনো 3 নম্বরের প্রবলেম হিসেবে যে ফ্রম ভ্যান ডার ইকুয়েশন ডিরাইভ দ্য ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। এইটা আচ্ছা আচ্ছা, এবারে যদি এটা আমি ঘুরিয়ে দিতাম, ধরো আমি এটা করে দিচ্ছি না, নিজেরা করে দিতে পারবে। দেখো এই যে ডিএলএন পি বাই ডিটি ইকুয়াল ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আরটি স্কয়ার, বা অন্যভাবে বলতে পার ডিএলএন পি বাই পি জিরো বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বার বাই আরটি স্কয়ার। আর এবারে কোন একটা কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ফেজ ইকুইলিব্রিয়ামের জন্য যেটাই কেপি সেটাই পি বাই পি জিরো, তাহলে এই যে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে যে পি বাই পি জিরো ছিল সেটাকে জায়গায় তুমি কেপি বসিয়ে দাও, তাহলে তুমি ভ্যান ডার ইকুয়েশনে পৌঁছে যাবে। তাহলে আমি যেটা করলাম সেটা ভ্যান ডার ইকুয়েশন থেকে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। তুমি যদি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান ডার ইকুয়েশনে যেতে চাও তাহলে কেমন করে যেতে পারবে, এটা পরিষ্কার তোমার কাছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তুমি যেটা করো যে হ্যাঁ, স্যার। তুমি এই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন এইখান থেকে যদি তোমাকে ভ্যান ডার ইকুয়েশনে যেতে বলে তুমি যেতে পারবে। ঠিক আছে, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান ডার ইকুয়েশনে তুমি জাস্ট পরিষ্কারভাবে যেতে পারবে। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, মানে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান ডার ইকুয়েশন তুমি ডিরাইভ করো, এটা তোমাকে কাজ হিসেবে দিচ্ছি। পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যে কাজটা অ্যাকচুয়ালি করতে চেয়েছিলাম সেই জায়গাটা ফিরি। আমাদের মূল যে টার্গেটটা ছিল ক্ল্যাপেরন ইকুয়েশন হলো, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন হলো, এবং এই ক্ল্যাপেরন ইকুয়েশন এবং ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে মূলত ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে কেমন করে পিটি ফেজ ডায়াগ্রামটাকে আঁকবো সেটাকে প্রথমে আমরা আলোচনা করি। তারপর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এই যে ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন তুমি পেয়েছো সেগুলো ডিফারেন্সিয়াল ফর্মে পেয়েছো, সেগুলো যদি ইন্টিগ্রেটেড ফর্মে তুমি নিয়ে যাও তাহলে সেখান থেকে না ওই প্রেসার চেঞ্জ করলে অ্যাকচুয়ালি বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট বা সাবলিমেশন পয়েন্টের এক্সাক্ট কি চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জটা কিন্তু তুমি এখান থেকে বের করতে পারবে। তখন আমি ইন্টিগ্রেটেড ফর্মটা যাবো, সেটা আমি পরে আসছি। তাহলে এখন যেটা করি সেটা হচ্ছে পিটি ফেজ ডায়াগ্রাম, প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা দেখো শুরুটা করবে ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে। ফর্ম ক্ল্যাপেরন ইকুয়েশন কি পেলে, ডিপি বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা, এইটা দিয়ে বলছি ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন। এইটা এই ইকুয়েশনটা দিয়ে আমি বলছি আর ফর্ম ক্ল্যাপেরন ইকুয়েশন ডিপি বাই ডিটি হচ্ছে ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে ডিপি বাই ডিটি represents the slope of P versus T plot। মানে y অ্যাক্সিস বরাবর প্রেসার এবং x অ্যাক্সিস বরাবর যদি তুমি টেম্পারেচার প্লট করো, হ্যাঁ, তাহলে ডিপি বাই ডিটি হচ্ছে সার্টেনলি যেমন ডিওয়াই ডিএক্স হচ্ছে y ভার্সেস x প্লটের স্লোপ রিপ্রেজেন্ট করে, ডিপি বাই ডিটি হচ্ছে P ভার্সেস T প্লটের স্লোপ রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ডিপি বাই ডিটি রিপ্রেজেন্ট দ্য স্লোপ অফ P ভার্সেস T প্লট। আচ্ছা আচ্ছা, এবারে তুমি প্রথম সিচুয়েশনে ধরো একটা সলিডের সঙ্গে লিকুইডের ইকুইলিব্রিয়াম কনসিডার করছো, সলিডের সঙ্গে লিকুইডের ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করছো। ঠিক আছে, আচ্ছা এখানে তুমি এক কাজ করো, এক্সাম্পল হিসেবে প্রথমে জলটাকে নাও, জল সলিড জল লিকুইড, এই ইকুইলিব্রিয়ামটা তুমি ভাবো। ঠিক আছে, আচ্ছা জল সলিড থেকে জল লিকুইড। আচ্ছা এর ক্ষেত্রে টিপিক্যালি ডেল্টা এস বার, আচ্ছা এই প্রসেসটা কি, এই প্রসেসটা ফিউশন প্রসেস, তাই তো, মানে বরফটা গলছে, ফিউশন প্রসেস। ফিউশন প্রসেসে যে এনট্রপির মোটামুটি ভাবে একটা ভ্যালু আমি এস্টিমেট করার চেষ্টা করি। ঠিক আছে,
আচ্ছা দেখো, এই মোটামুটি ভাবে যে তুমি এটাকে মানে ভাববে, মানে তোমার কি বলে এনট্রপির যে চেঞ্জটা হচ্ছে সেটাকে যখন তুমি ভাববে, সেটাকে যদি এইরকম করে ভাবো তোমার পক্ষে সুবিধা হবে যে ডেল্টা এইচ বার ফিউশন, অর্থাৎ বরফ থেকে জল হওয়ার জন্য এনথালপি কতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই তার যদি ফ্রিজিং পয়েন্টটাকে করে দাও, তাহলে মোটামুটি এনট্রপির চেঞ্জ তুমি পেয়ে যাচ্ছ। মানে এনট্রপি তো বলেছিলাম ডেল্টা লেটেন্ট হিট ডিভাইডেড বাই মোলার লেটেন্ট হিট ডিভাইডেড বাই ট্রানজিশন টেম্পারেচার, এখানে বেসিক্যালি এটা ফ্রিজিং টেম্পারেচার এটা। তাহলে এবারে তুমি জাস্ট এক কাজ করো যে মানে যে ইনফরমেশন গুলো জানা আছে সেটা হচ্ছে এই যে তোমার মোলার এনথালপি অফ ফিউশনটা মানে 1 গ্রাম বরফকে জলে কনভার্ট করতে 80 ক্যালোরি হিট লাগে, তাই তো? 1 গ্রাম বরফকে জলে কনভার্ট করতে তোমার কত 80 ক্যালোরি হিট লাগছে। তাহলে 1 মোলকে কতটা হবে? 1 মোলকে যদি তুমি করো তাহলে এটা হচ্ছে 80 ইন্টু 18 ক্যালোরি পার মোল। এটা বুঝতে পারছো যে লেটেন্ট হিট অফ ফিউশন বরফ থেকে জল করতে গেলে 1 গ্রাম বরফকে জলে কনভার্ট করতে যদি 80 ক্যালোরি হিট লাগে, তাহলে 1 মোল মানে 18 গ্রাম তো, তাহলে 1 মোল বরফকে জলে কনভার্ট করতে 80 ইন্টু 18 ক্যালোরি পার মোল হিট লাগবে, ডিভাইডেড বাই টেম্পারেচারটা কত 273 কেলভিন, এটা 273 কেলভিন। ঠিক আছে, হলো? আচ্ছা, এবারে তুমি এক কাজ করো। হ্যাঁ, এবারে কাজ করো, এখানে ইউজুয়ালি না যখন ডিপি বাই ডিটি তুমি করবে, হ্যাঁ ডিপি বাই ডিটিতে যখন করবে তখন না এই প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে আর টেম্পারেচারটা তুমি কেলভিনে মোটামুটি তুমি লিখতে চাও। তো সেটা করতে গেলে কি করবে দেখো, আমি এক কাজ করি যে তোমার এটা মনে আছে লিটার অ্যাটমসফিয়ার, এটা আমি বলে নিই একটু। লিটার অ্যাটমসফিয়ারের সঙ্গে ক্যালোরির সম্পর্কটা মনে আছে? ধরো আর এর ভ্যালু দিয়ে তুমি যদি দেখো, ধরো আর এর ভ্যালু 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল হয় তো, আর এটাই কত হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল হয়, তাই তো? এটা তাহলে এইখান থেকে তুমি দেখো, তাহলে এইখান থেকে 1 ক্যালোরি মানে কত 0.082 বাই 1.987 লিটার অ্যাটমসফিয়ার হয়ে যাবে না? তা তুমি এটা লিখতে পারো 80 ইন্টু 18 ইন্টু 0.082 ডিভাইডেড বাই 1.987 এত লিটার অ্যাটমসফিয়ার পার মোল। বুঝতে পারছো এটা কিভাবে করলাম? মানে এখানে আরেকবার বলে দেবেন? এই দেখো আর এর ভ্যালুটা কত 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল, আবার সেটাই লিটার অ্যাটমসফিয়ারে করলে আর এর ভ্যালু কত হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে কেলভিন পার মোল যদি তুমি কেটে দাও তাহলে সেখান থেকে 1 ক্যালোরি মানে কত, 1 ক্যালোরি মানে 0.082 ডিভাইডেড বাই 1.987 এত ক্যালোরি হচ্ছে, এত লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে না সেখান থেকে? কি এটা বুঝতে পারলে? মানে আমি এইটুকু জিনিস আর কি তোমাকে করে দেখালাম আর কি। মানে এইখানে যেটা করলাম আমি এই ডেল্টা এস বার ফিউশনটাকে এইটাকে আমি জাস্ট লিটার অ্যাটমসফিয়ার মোল আর নিচে যেমন মানে কেলভিনটা আছে সেই ফর্মে তোমার এক্সপ্রেস করলাম। আচ্ছা, এবারে ডেল্টা ভি বার ট্রানজিশনটাকে দেখো, ডেল্টা ভি বার ফিউশন। আচ্ছা, এবারে এখানে একটা ব্যাপার দেখো, যখন ফিউশনটা হচ্ছে তখন মোলার ভলিউম ফর দ্য লিকুইড মাইনাস মোলার ভলিউম ফর দ্য সলিড হবে তো। মোলার ভলিউম অফ ফিউশন মানে কি মোলার ভলিউম ফর লিকুইড মাইনাস মোলার ভলিউম ফর সলিড হবে। আচ্ছা, এইটা দেখো লেস দ্যান 0 হচ্ছে ফর ওয়াটার, আর এটা গ্রেটার দ্যান 0 হবে ফর লেস অন্যান্য সাবস্টেন্স, ধরো কার্বন ডাইঅক্সাইড বা ইত্যাদির ক্ষেত্রে মোলার ভলিউম ফর দ্য লিকুইড ইজ গ্রেটার দ্যান মোলার ভলিউম ফর দ্য সলিড। কিন্তু জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে তুমি জানো যে বরফ থেকে জল তৈরি হয়ে গেলে ভলিউমটা কমে যায়, অর্থাৎ মোলার ভলিউম ফর দ্য লিকুইডটা কম হচ্ছে, মোলার ভলিউম ফর দ্য সলিডটা যে বেশি হচ্ছে। তার মানে ডেল্টা ভিভার ফিউশনটা জলের ক্ষেত্রে নেগেটিভ, কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য সাবস্টেন্সের ক্ষেত্রে ওটা কিন্তু পজিটিভ, এটা মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা, এবারে নেগেটিভ হলে এটা কতটা নেগেটিভ,
আর কতটা নেগেটিভ যদি তুমি দেখো তাহলে মোটামুটি ভাবে টিপিক্যাল যে ভ্যালুটা ফর ওয়াটার ডেল্টা ভি বার ফর ফিউশন, দেখো এমনিতে কি হয় তোমাদের ওই মানে মানে একটা মোটামুটি এস্টিমেট করে দেখবে এরকম একটা বলে না যে মানে বরফ থেকে যখন জল হচ্ছে তার ডেনসিটিটা তো বেড়ে যাচ্ছে, এবং যখন বরফ জলে ফেলে দেওয়া হয় তখন বলে না যে ওই মোটামুটি ভাবে 12 ভাগের মধ্যে 1 ভাগ মতো জেগে থাকে আর বাকি 11 ভাগ হচ্ছে জলের ভেতরে থাকে। তা সেইখান থেকে না ওই মোটামুটি ভাবে দেখবে মোলার ভলিউম অফ ফিউশন তার যে টিপিক্যাল ভ্যালুটা এটা হচ্ছে ওই মানে 1 মোলের তোমার 10% এর মতো। মানে এমনিতে জলের মোলার ভলিউম জলের ডেনসিটি যদি তুমি 1 ধরে নাও তাহলে 18 সিসি হয়, হ্যাঁ? তার 10% এর মতো। মানে টিপিক্যাল ভ্যালুটা হচ্ছে তোমার ওই অ্যারাউন্ড লেটস সে 2 সেন্টিমিটার কিউব পার মোল এরকম। মানে আমি অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু বলছি। জলের ক্ষেত্রে যদি 10% এর মতো ধরে নাও ভলিউমটা কমে যাচ্ছে আরকি। মানে সলিড থেকে লিকুইডে যেতে গেলে অ্যারাউন্ড 10% এর মতো ভলিউম কমছে। এবার বরফ বা জলের মোলার ভলিউমটা কিন্তু 18 সিসি পার মোল, তাহলে তার 10% মানে অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটার পার মোল এরকম একটা টিপিক্যাল অর্ডারের আরকি এইটা। তার মানে এটা হচ্ছে তোমার 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 লিটার পার মোল। মানে জলের জন্য যদি পার্টিকুলারলি করো তাহলে তার ডেল্টা ভি বার ফিউশনটা অবশ্যই সেটা নেগেটিভ হবে। এই পার্টিকুলার জলের ক্ষেত্রে ওটা নেগেটিভ। এরকম একটা হবে। এটা এটা মোটামুটি একটা এস্টিমেশন, বুঝতে পারছো? ঠিক আছে? হুম, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো তুমি যদি ডিপি বাই ডিটি টা এবারে করো সেটাকে ডেল্টা এস বার ফিউশন আমি জলের জন্য 18 সিসি আর এর জন্য সলিডের জন্য ওটা 2 সিসি বললাম, তাহলে চেঞ্জটা তো 16 সেন্টিমিটার কিউব হওয়া উচিত। ভালো করে বল, কথাটা পরিষ্কার করে বল কি বলছিস। মানে আপনি বললেন যে জলের ক্ষেত্রে 18 সিসি পার মোল, আর যখন ওটা সলিড হচ্ছে তখন 2 সেন্টিমিটার কিউব পার মোল, তাহলে চেঞ্জটা তো 16 সেন্টিমিটার না কিউব না না পার না, মোল আরে হচ্ছে। বাবা, যখন বরফ হচ্ছে অত অত চেঞ্জ হবে কেন? মানে যখন বরফ হচ্ছে 10% এর মতো ভলিউমটা বেড়ে যায়। মানে এর যদি 18 হয় বরফের জন্য 20, তা 20 18 মাইনাস 20টা হচ্ছে -2। বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার। মানে যখন বরফ যখন জলে ফেলা হয় এরকম শুনেছিস না ওইসব টাইটানিক সিনেমা ফিনেমা সব দেখে দেখে, তাতে কি বলে যে জলে যখন বরফ জলের মধ্যে থাকে হিমশৈল, তখন জলের উপরে খুব অল্পই ভেসে থাকে, ম্যাক্সিমামটা জলের মধ্যে ডুবে থাকে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে জল এবং বরফের ডেনসিটি খুব বেশি তফাৎ নেই। বরফের ডেনসিটিটা সামান্য কম, কত পার্সেন্টের কম? অ্যারাউন্ড 10% এর মতো কম। তাহলে ডেনসিটি যদি 10% এর মতো কম হয় তাহলে ভলিউমটা 10% এর মতো বেশি হবে। তা জলের মোলার ভলিউম যদি 18 সিসি পার মোল বলো তাহলে বরফের মোলার ভলিউমটা হবে ওই 20 সিসি পার মোলের মতো। তার ডিফারেন্সটা হচ্ছে 2 সিসির মতো। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এবারে যখন তুমি এই এই ডিপিটিটাকে ক্যালকুলেট করছো কার জন্যে? না তোমার ফিউশন প্রসেসের জন্যে। ফিউশন প্রসেসের জন্য মানে হচ্ছে তোমার সলিডের সঙ্গে যে লিকুইডের ইকুইলিব্রিয়াম হচ্ছে সেইটার জন্য যখন তুমি করছো তখন দেখো মানে এটা ফর ওয়াটার এই এই ডেল্টা এস বার ফিউশনটা অলরেডি ক্যালকুলেট করে রাখা আছে। 80 ইন্টু 18 ইন্টু 0.082 ডিভাইডেড বাই 1.987 ইন্টু টেম্পারেচার 273 কেলভিন। আচ্ছা, এটা ছিল লিটার অ্যাটমসফিয়ার পার মোল, আর নিচে হচ্ছে 273 কেলভিন হয়ে গেল। আর ভলিউমের চেঞ্জ দেখো যেখানে মাইনাস থেকে যদি বসিয়ে দাও 2 ইন্টু 10⁻³ লিটার পার মোল, এরকম একটা অর্ডারের হলো। তো এটা দেখো তো অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে জিনিসটা। প্রথম কথা জলের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ বেরোচ্ছে এবং তার ভ্যালুটা কত হচ্ছে দেখো। দেখো এই লিটার লিটার কাটবে, মোল ইনভার্স কাটবে, তাহলে উত্তরটা হচ্ছে অ্যাটমসফিয়ার পার কেলভিনে হবে, তাই তো? ডিপিডিটি তাহলে প্রেসারের ইউনিটটা অ্যাটমসফিয়ারে যদি রাখো, টেম্পারেচার ইউনিটটা যদি কেলভিনে রাখো তাহলে ওটা ওভারঅল ইউনিটটা অ্যাটমসফিয়ার পার কেলভিনে হবে। আর এই নিউমেরিক্যাল ভ্যালুটা কেমন একটা আমাকে বলো তো মোটামুটি ভাবে। স্যার -108.83 মাইনাস 108.84 না স্যার। এর মতো, তাই তো?
-108.84 হ্যাঁ স্যার। অ্যাটমসফিয়ার পার কেলভিনের মতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই dp/dt প্রথম কথা যে স্লোপটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? স্লোপটা হচ্ছে নেগেটিভ হলো জলের ক্ষেত্রে। স্লোপটা নেগেটিভ। আর ফর ধরো আদার লিকুইডস সে কার্বন ডাই অক্সাইড তার ক্ষেত্রে কি হবে? dp/dt টা এই সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। এটা হচ্ছে লেস দ্যান 0। এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। আচ্ছা, এবারে ধরো যদি একটা স্ট্রেট লাইন তুমি টানো, এই স্লোপটাকে যদি m ইকুয়াল টু tan থিটা, সেটাই তো dp/dt এইটা। তাহলে থিটাটা কত হবে? tan ইনভার্স স্লোপটা tan ইনভার্স -108.84 যদি তুমি করো, তাহলে দেখো তো এখান থেকে tan ইনভার্স -108.84 করলে থিটাটা কত হয়? কত? তো -89.47 -80 9.47 তার মানে প্লাস করলে এটা হচ্ছে তোমার বেসিক্যালি 90.53 ডিগ্রি। মানে ব্যাপারটা কিরকম? মানে স্লোপটা এই মাইনাস মানে বেসিক্যালি ধরো যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, আমি তোমাকে দেখাচ্ছি বেসিক্যালি। ধরো এদিকে যদি তুমি পি প্লট করো, এদিকে যদি টি প্লট করো, স্লোপটা নেগেটিভ এবং স্লোপটা একদম যদি এরকম হতো, এটা কত হতো? 90 ডিগ্রি হতো। তাহলে এবারে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ করলে জিনিসটা পজিটিভ ধরতে হয়, ক্লকওয়াইজ করলে নেগেটিভ। তাহলে ক্লকওয়াইজে যদি যাও অ্যাঙ্গেলটা নেগেটিভ, সেটা কত হচ্ছে? মানে বাঁদিক থেকে গেলে ওটা 89.47 ডিগ্রি। মানে কি 90 ডিগ্রি হলে একদম পারপেন্ডিকুলার হতো। এখন 90 ডিগ্রি থেকে একটু কম বা এদিক থেকে যদি দেখো, তাহলে সেটা হচ্ছে 90.53। তার মানে এটা হচ্ছে জাস্ট আমি একটু বেশি করে তোমাকে দেখাচ্ছি, এতটাও নয়, মানে এতটাও টিললেন নয়, আরো খাড়া। দেখো একদম ভার্টিক্যালের থেকে জাস্ট স্লোপটা সামান্য কম, তাই না? বুঝতে পারছো? মানে প্রচন্ড খাড়া। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, স্যার বলছি আগে ওই মাইনাস সাইনটা ছিল, তারপরে প্লাস 90 কেন করলেন? না না, এই যে -89.47 কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে একটা অ্যাঙ্গেলের পজিটিভ নেগেটিভ মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ হলে হচ্ছে সেটা পজিটিভ, ক্লকওয়াইজ করলে নেগেটিভ। তার মানে কি তুমি এই ক্লকওয়াইজ যাচ্ছ, এই ক্লকওয়াইজ গেলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 89.47। তা তুমি যদি এদিক থেকে দেখতে, এদিক থেকে দেখলে অ্যাঙ্গেলটা কত হতো? 90 থেকে এটা বাদ, সেখানে 90.53। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, এটা আগে চলো। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90.53 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে 89.47টা জাস্ট বিয়োগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তাহলে দেখো তাহলে কি হলো এটা? তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো যে এই যে কার্ভটা হচ্ছে এক্সট্রিমলি স্টিফ এবং এক্ষেত্রে জলের ক্ষেত্রে স্লোপটা হচ্ছে তোমার নেগেটিভ স্লোপ এটা। আর এটাই যদি তুমি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে করো, তার ভ্যালুটা তো সামান্য পাল্টাবে, কিন্তু যেটা হবে যে যখন তুমি সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করছো, সেটা যদি তুমি কার্বন ডাইঅক্সাইডকে নাও, মানে জল বাদ দিয়ে অন্য কাউকে নাও, জলটা তো একটা স্পেশাল কেস। জলের ক্ষেত্রে সলিড থেকে লিকুইডে গেলে তার ভলিউমটা কমে যায়, কিন্তু বাকি সমস্ত সাবস্টেন্সের ক্ষেত্রে সলিড থেকে লিকুইডে গেলে তার ভলিউমটা বেড়ে যায়। মানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি তুমি ছবিটাকে দেখো, কার্বন ডাইঅক্সাইড তফাৎটা কি হবে? এদিকে যদি প্রেসার প্লট করা হয়, এদিকে যদি টেম্পারেচার প্লট করা হয়, এইটা তোমার ভার্টিক্যাল লাইন, সরি এটা ভার্টিক্যাল লাইনটা হলে তোমার বেসিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে, সেটা পারপেন্ডিকুলার টু পি অ্যাক্সিস। এখন কি হবে? এই স্লোপটা তোমার পজিটিভ হলো, কিন্তু সেটা প্রচন্ড স্টিপ। দুটো তফাৎটা কি দেখো? তাহলে এইখানে এইটা হচ্ছে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন, বা এটা হচ্ছে তোমার সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন। দুটো লাইনই এক্সট্রিমলি মানে কি বলবো স্টিপ, জলের ক্ষেত্রে উইথ এ নেগেটিভ স্লোপ আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে উইথ এ পজিটিভ স্লোপ। ঠিক আছে? তাহলে সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামের জন্য যেটা আমি প্রথমে এখানে কনসিডার করছি, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, এর জন্য তুমি অ্যাপ্রক্সিমেটলি একটা ক্যালকুলেট করে জাস্ট মানে পি ভার্সেস টি প্লটের স্লোপটা হচ্ছে প্রচন্ড স্টিপ হবে, এবং কার্বন ডাইঅক্সাইড বা নর্মাল সাবস্টেন্সের ক্ষেত্রে স্লোপটা হচ্ছে মানে পজিটিভ।
আর জলের ক্ষেত্রে যেটা অ্যাবনর্মাল লিকুইড বলে তার ক্ষেত্রে নেগেটিভ, এই কারণটা তোমার কাছে পরিষ্কার? কোনো অসুবিধা আছে? স্যার হ্যাঁ বলো। স্যার ডেল্টা ফিউশন অফ ভি বার ওটা -2 কি করে আসছে স্যার, ওটা একটু আরেকবার বলুন। আরে বাবা, মানে এত লেটে কেন সব বুঝিস বলতো? আমি বুঝে পাই না যে জলের ক্ষেত্রে মোলার ভলিউম অফ ফিউশন, তার মানে কি মোলার ভলিউম ফর দ্য লিকুইড মাইনাস মোলার ভলিউম ফর দ্য সলিড। কথাগুলো শুনিস না নাকি? সেটা বললো, শ্রেয়া হচ্ছে কোশ্চেন করলো, তার উত্তর দেয়া হলো, এখনো বকে যাচ্ছে। মোলার ভলিউম অফ ফিউশন মানে কি? সলিড থেকে লিকুইডে যাওয়ার জন্য যে ভলিউমের চেঞ্জটা হচ্ছে পার মোল। আচ্ছা, মোটামুটি ভাবে লিকুইডের ক্ষেত্রে মোলার ভলিউমটা অ্যাপ্রক্সিমেটলি কত হয়? অ্যাপ্রক্সিমেটলি 18 সেন্টিমিটার কিউব পার মোল হয় অ্যাপ্রক্সিমেটলি। আর জলের জন্য, বরফের জন্য কত হয়? সেটা অ্যাপ্রক্সিমেটলি 20 সেন্টিমিটার কিউব পার মোল হয়। কারণ জল থেকে বরফ করলে তো ভলিউমটা বেড়ে যায়, অ্যারাউন্ড 2 সিসির মতো ভলিউমটা বাড়ে। তাহলে এটা করলে বিয়োগ করলে কত হলো? -2 সেন্টিমিটার কিউব পার মোল হলো। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক। আমি এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কথাবার্তা বললাম। এবারে এক্সাক্ট ভ্যালু জানতে গেলে তোমায় কি করতে হবে না, যে টেম্পারেচারে তুমি দেখছো, মানে এটা বেসিক্যালি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যেমন জলের ডেনসিটি জানতে হবে, ঠিক একই রকম ভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার সলিডের ডেনসিটি জানতে হবে। হ্যাঁ, তাহলে তোমাকে 18 কে জলের ডেনসিটি দিয়ে ভাগ করতে হবে, এখানে 18 কে তোমার সলিডের ডেনসিটি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে তুমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবে আর কি। আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিয়ে কথাবার্তা বলছি। অ্যারাউন্ড এই 2 সিসির মতো চেঞ্জ হয় আর কি। 2 সিসির মতো চেঞ্জ হয় বলে আমি এখানে ডেল্টা ভি বার ফিউশনের জায়গায় এই -2। আর এবারে এক্ষেত্রে যেহেতু বরফ থেকে লিকুইডে যেতে গেলে ভলিউমটা কমে যায়, সেখানে মাইনাস সাইন এসছে। কার্বন ডাইঅক্সাইড বা এই ধরনের সাবস্টেন্সের ক্ষেত্রে তা মাইনাস হবে, একটা প্লাস হবে। তাদের ক্ষেত্রে লিকুইডের মোলার ভলিউমটা একটু সলিডের মোলার ভলিউমের থেকে বেশি। সেটা আমি এখানে উল্লেখ করেছি। যে তুমি জলের ক্ষেত্রে যদি করো, মোলার ভলিউম অফ ফিউশনটা নেগেটিভ, কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য সাবস্টেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? হলো? বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তা দেখো, তাহলে আমি মোটামুটি ভাবে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইনটা সেটা কেমন হবে এবং কতটা স্টিপ হবে তার একটা আন্দাজ পেলাম। আর এবারে চলে এসো, ধরো তুমি এই লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়ামটা কনসিডার করছো, আর এদিকে ধরো সলিডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করছো। আচ্ছা, তাহলে এই লিকুইড ভেপারের জন্য যদি তুমি করো ডিপি বাই ডিটি ফর দ্য লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার ডেল্টা এস বার ফর দ্য এই যে প্রসেসটা, সেটা হচ্ছে ভেপোরাইজেশন প্রসেস ডিভাইডেড বাই বয়লিং পয়েন্ট ইনটু ডেল্টা ভি বার ফর দ্য ভেপোরাইজেশন প্রসেস। আর এর ক্ষেত্রে যখন তুমি করবে ডিপি বাই ডিটি ফর দ্য সলিড ভেপার ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যেটা বেসিক্যালি সাবলিমেশন রিপ্রেজেন্ট করছে, সেটা কত হবে না ডেল্টা এস বার সাবলিমেশন বাই সাবলিমেশন টেম্পারেচার ইনটু সাবলিমেশন প্রসেসের জন্য তোমার ভলিউমের যে চেঞ্জ হবে সেইটা। আচ্ছা, আমি জাস্ট এইটা মোটামুটি ভাবে একটু ক্যালকুলেট করার চেষ্টা করে দেখি, মানে এই যে জায়গাটা, এটা মোরালেস একটু ক্যালকুলেট করার আমি চেষ্টা করে দেখছি। ও সরি, আমি নিচে টিটা কেন লিখছি? ও সরি, টেম্পারেচারটা হ্যাঁ টেম্পারেচারটা থাকবে না, টেম্পারেচার যখন এর পরের লাইনে লিখবো। তাহলে এবারে দেখো যে এইটাকে তুমি জাস্ট লেখো ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই তোমার বয়লিং টেম্পারেচারটা ইনটু ডেল্টা ভি বার ভেপোরাইজেশন। আচ্ছা, এবারে একটা টিপিক্যাল কেসে ফর ওয়াটার তুমি কনসিডার করো। জলের ক্ষেত্রে দেখো টিপিক্যাল ভ্যালুটা কিরকম হয় একটুখানি খেয়াল করো। জলের ক্ষেত্রে লিকুইড ভেপার যখন ইকুইলিব্রিয়ামটা হচ্ছে, তাহলে জলের ভেপোরাইজেশনের জন্য লেটেন্ট হিটটা কত না অ্যারাউন্ড তোমার 540 ক্যালোরির মতো হিট লাগে
540 ইন্টু 18 ইন্টু একবারে করে দিচ্ছি 0.082/1.987 লিটার অ্যাটমসফিয়ার পার মোল হলো। মানে 1 গ্রাম জলকে জলীয় বাষ্পে কনভার্ট করার জন্য 540 ক্যালোরি হিট লাগে। তাহলে 1 গ্রাম থেকে 1 মোলে চলে গেলে 540 কে 18 দিয়ে গুণ হলো, তাহলে এত ক্যালোরি পার মোল হলো। তাকে যদি লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে চলে যাও, তাহলে 0.082/1.987 হলো এইটা। আর এখানে বয়লিং টেম্পারেচারটা কত? 373 কেলভিন। আচ্ছা, এবারে দেখো এই যে মানে এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এই জিনিসটা পজিটিভ অলওয়েজ, এটা পজিটিভ অলওয়েজ, মানে এটা তোমার জল বা বাকি যাই হোক না কেন সবার ক্ষেত্রে এটা পজিটিভ হবে, কারণ জল থেকে মানে লিকুইড থেকে ভেপারে যেতে গেলে এন্ট্রপিও বাড়ে, আর লিকুইড থেকে ভেপারে গেলে সব ক্ষেত্রেই কিন্তু ভলিউমটা বাড়ে। বা সলিড থেকে ভেপারে যেতে গেলে তখন এন্ট্রপিও বাড়ে, কারণ র্যান্ডমনেস চাওসনেস বাড়ছে বলে। আবার তোমার লিকুইড সলিড থেকে ভেপারে যেতে গেলে তার ভলিউমটাও বাড়ে। তার মানে ডেল্টা এসও পজিটিভ, ডেল্টা ভিও পজিটিভ, ডেল্টা এসও পজিটিভ, ডেল্টা ভিও পজিটিভ, অর্থাৎ এটা গ্রেটার দেন 0 হবে অলওয়েজ। এটা প্রথম মাথায় রাখতে হবে। শুধুমাত্র সলিড লিকুইডের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে জলের ক্ষেত্রে জিনিসটা নেগেটিভ, অন্যান্য সাবস্টেন্সের ক্ষেত্রে পজিটিভ। কিন্তু যখন তোমার লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন বা সলিড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন নিয়ে তুমি কথাবার্তা বলবে, তখন কিন্তু স্লোপটা অলওয়েজ পজিটিভ। এটা মাথায় রাখতে হবে। এবারে স্লোপের ম্যাগনিটিউডটা কেমন হয়, আমি তো জলের জন্যই সলিড থেকে লিকুইডে গেলে যে ডিপিডিটি তার একটা ম্যাগনিটিউড বের করেছিলাম। এবারে যদি হয় মানে লিকুইড থেকে ভেপার হয়, তখন ডিপিডিটির একটা টিপিক্যাল ভ্যালু কেমন হয় আমি সেটা দেখতে চাই। আচ্ছা, এবারে দেখো এখানে এই যে মোলার ভলিউম ফর দ্য ভেপার, একটু খেয়াল করো। মোলার ভলিউম ফর দ্য ভেপার এটা কি হবে? মোলার ভলিউম মানে সরি মানে সরি মানে মোলার ভলিউম ফর ভেপোরাইজেশন, মোলার ভলিউম ফর ভেপোরাইজেশন মানে কত? মোলার ভলিউম ফর ভেপার মাইনাস মোলার ভলিউম ফর লিকুইড। আর এটাকে অ্যাপ্রক্সিমেটলি মোলার ভলিউম ফর ভেপার তুমি লিখতে পারবে, কারণ লিকুইডের রেসপেক্টে ভেপারের ভলিউমটা অনেক অনেক বেশি। আর এটা কত হবে? যদি তোমার এনটিপিতে হতো সেটা 22,400 সিসি হতো, ঠিক আছে, মানে বা 22.4 লিটার হতো যদি এনটিপিতে হতো। টেম্পারেচার তারা এনটিপিতে না, এনটিপি মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, 22.4 লিটার হতো। সেটা কখন? যখন হচ্ছে 273 কেলভিন, কিন্তু টেম্পারেচারটা 373 কেলভিন, তখন তার ভলিউমের চেঞ্জটা কত হবে? এটা হচ্ছে 373 বাই হচ্ছে 273 এত। মানে তোমার দেখো ভেপোরাইজেশন জলের জন্য, ভেপোরাইজেশনের জন্য ভলিউমের চেঞ্জটা বুঝতে পারছো, যে ভেপোরাইজেশনের জন্য মোলার ভলিউমের চেঞ্জটা হচ্ছে মোলার ভলিউম ফর দ্য ভেপার মাইনাস মোলার ভলিউম ফর দ্য লিকুইড। মোলার ভলিউম ফর দ্য ভেপার ইজ মাঝ গ্রেটার দেন মোলার ভলিউম ফর দ্য লিকুইড বলে এটাকে অ্যাপ্রক্সিমেট মোলার ভলিউম ফর দ্য ভেপার লিখলে। আচ্ছা, মোলার ভলিউম ফর দ্য ভেপার কত হয় না, যদি ধরে নাও যে এটা আইডিয়ালি বিহেভ করছে, ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, তাহলে এনটিপি তে মোলার ভলিউম হতো 22,400 সিসি বা 22.4 লিটার। এনটিপি মানে কত? যখন টেম্পারেচার 273 কেলভিন। এবার টেম্পারেচার থেকে 273 এর বদলে তোমার 373 কেলভিন হয়ে যায়, তাহলে করসপন্ডিং ভলিউমটা কত হবে? 22.4 ইন্টু 373 বাই 273। মানে এটা হচ্ছে কত? 22.4 লিটার ইন্টু 373 কেলভিন বাই হচ্ছে 273 কেলভিন। এটা কেলভিন বাই কেলভিন, এটা অটোমেটিক্যালি তোমার কেটে যাবে। তাহলে দেখো এই কেলভিন কেলভিন তোমার কাটবে, লিটার লিটার কাটবে, মোল ইনভার্স। আচ্ছা, এটা হচ্ছে পার মোলটা লেখা হয়নি, মানে এত এত এখানে একটা মোল পার মোল লিখতে হবে তোমাকে 1 মোলের জন্য। মানে এখানে একটা মোল ইনভার্স তোমার থাকবে বেসিক্যালি, মোল ইনভার্স কেটে যাবে। তার মানে উত্তরটা তোমার বেরোবে সেই অ্যাটমসফিয়ার পার কেলভিনে। এবার এই ভ্যালুটা কত হয় একটুখানি ক্যালকুলেট করে বলতে পারবে? ঠিক তো? 0.035 0.035। 035 দেখ, আগে যেটা ছিল হচ্ছে 108 ম্যাগনিটিউডটা, এখন ম্যাগনিটিউডটা হয়ে গেছে কত? ভীষণ ভীষণ কম কিছু একটা। তাহলে এবারে যদি এখান থেকে থিটা বের করি, থিটা করে তুই ট্যান ইনভার্স 0.035 ক্যালকুলেট করেছি, এটা কত বেরোচ্ছে রে? 2 ডিগ্রি 2.0045। দেখো এটা 2 ডিগ্রির মতো বেরোচ্ছে। তা দেখো আগে যেটা বেরোচ্ছিল প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, এইটা বেরোচ্ছে 2 ডিগ্রির কাছাকাছি। তাহলে ভাবার চেষ্টা করো, মানে জাস্ট সিম্পলি ডিপি বাই ডিটি ফর দ্য লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম মাত্র 2 ডিগ্রি। আগেরটা ছিল তোমার 90 ডিগ্রির কাছাকাছি, আর এটা হয়ে যাচ্ছে কি জাস্ট মাত্র 2 ডিগ্রির কাছাকাছি। এইটা তাহলে বোঝা গেল তাহলে ভ্যালুটা অ্যাকচুয়ালি কতটা কম। ঠিক আছে,
মানে বুঝতে পারছো তো যে মানে সলিড লিকুইড স্যার। ইকুইলিব্রিয়ামের জন্য যতটা ভার্টিক্যাল হবে, মানে এইটা মানে কি, এইটা মানে বেসিক্যালি দিস ইজ মানে মোরাললেস, মানে কি বলবো, অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস বরাবর অ্যালাইন থাকবে, মানে প্রায় এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল মতো হয়ে যাবে এটা। ঠিক আছে? এবারে আমি জাস্ট একটা একদম ভার্টিক্যাল, একটা এক্স অ্যাক্সিস প্যারালাল হয়তো অতটা আমি এক্সট্রিমলি আঁকবো না। আমি একটুখানি মানে এটাকে একটু ম্যানিফেস্ট করে দেখাবো। এটা আলাদা কথা। কিন্তু অ্যাকচুয়ালি তুমি একটা টিপিক্যালি জলের জন্যে অ্যাপ্রক্সিমেট কিছু ভ্যালু ক্যালকুলেট করে দেখলে, যেখানে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইনটা যতটা স্টিপ, আর এখানে কিন্তু লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইনটা কিন্তু বেশ ফ্ল্যাট। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে তোমাকে যদি এই এখানে ওই সাবলিমেশনের জন্য এনট্রপি চেঞ্জ বা সাবলিমেশনের জন্য লেটেন্ট হিট এই ডেটাগুলো দেওয়া হতো, মানে ফিউশন বা ভেপোরাইজেশনের ডেটাগুলো তোমার কাছে পরিষ্কার বলে তুমি সেই ডেটা থেকে ক্যালকুলেশনটাকে করে ফেলতে পারলে। আর সাবলিমেশনের ডেটাগুলো তোমার কাছে পরিষ্কার নয়, কারণ জলের ক্ষেত্রে সাবলিমেশন টেম্পারেচার কেউ মনেও রাখে না। হ্যাঁ, সেটা হয়তো তোমার তোমার ক্ষেত্রে নিশ্চয়ই মনে নেই। হ্যাঁ, হয়তো ঠিক আছে, মোলার ভলিউম ফর দ্য সাবলিমেশন প্রসেস এটা তুমি মোরাললেস একই রকম তুমি দেখতে পাবে। আবার সাবলিমেশনের জন্য লেটেন্ট হিট যেটা, সেটাও তুমি জানো না। সেখানে সলিড ভেপারে তুমি এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারবে না, কিন্তু এইটুকু তো পারবে। দেখো যে ডেল্টা ভি বার যদি তোমার ভেপোরাইজেশন প্রসেস হয়, আর ডেল্টা ভি বার যদি সাবলিমেশন প্রসেস হয়, এটা কিন্তু মোরাললেস একই। কারণটা কি? দেখো না, ডেল্টা ভি বার ভেপোরাইজেশন সেটা হচ্ছে ভি বার ভেপার মাইনাস ভি বার লিকুইড, আর ডেল্টা ভি বার সাবলিমেশনটা কি, ভি বার ভেপার মাইনাস ভি বার সলিড। এবার সলিড এবং লিকুইড দুজনেই তো মোলার ভলিউমটা মানে ভেপারের রেসপেক্টে খুবই খুবই কম। সেখানে কি এই দুটোই অ্যাপ্রক্সিমেটলি মোলার ভলিউম ফর দ্য ভেপারের সঙ্গে যদি সমান হয়ে যাবে, তাহলে এই এই ভেপোরাইজেশনের জন্য মোলার ভলিউম এবং সাবলিমেশনের জন্য মোলার ভলিউমটা মোরাললেস কাছাকাছি। কিন্তু ডেল্টা এস বার ফর ভেপোরাইজেশন আর ডেল্টা এস বার ফর সাবলিমেশন এই দুটো কনসিডার করলে কোনটা বেশি হবে বলো তো? কারণ সাবলিমেশনের জন্য এন্ট্রপি চেঞ্জটা বেশি হবে। কারণটা কি? যখন তুমি ভেপোরাইজেশন করছো তখন দেখো এমনিতে সলিড, তারপরে হচ্ছে তোমার লিকুইড, তারপরে তো ভেপার। তাহলে একটা হচ্ছে তুমি শুধুমাত্র এই এই চেঞ্জটাকে ক্যালকুলেট করছো, যেটা হচ্ছে ডেল্টা এস বার ভেপোরাইজেশন। আর যখন তুমি সলিড থেকে সরাসরি ভেপারে চলে যাচ্ছ, তখন এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে ডেল্টা এস বার ফর সাবলিমেশন। তাহলে এন্ট্রপিটা তো ইজ মেজার অফ মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার। তাহলে ভেপারে তুমি পৌঁছাচ্ছ, তাহলে সলিডের থেকে লিকুইড মোর ডিসঅর্ডার, লিকুইড থেকে ভেপার আরো আরো ডিসঅর্ডার। তাহলে লিকুইড থেকে ভেপারে গেলে ডিসঅর্ডারনেসটা যতটা বাড়ছে, সলিড থেকে ভেপারে গেলে ডিসঅর্ডারনেসের চেঞ্জটা আরো বেশি হচ্ছে। সেখানে কি হবে? সাবলিমেশনের জন্য অ্যাকচুয়ালি মোলার এন্ট্রপির চেঞ্জটা বেশি হবে দ্যান দ্য ভেপোরাইজেশন প্রসেসের জন্য মোলার এন্ট্রপির চেঞ্জ। তাহলে দেখো, তাহলে মোলার ভলিউমের চেঞ্জটা ভেপোরাইজেশন ও সাবলিমেশন প্রসেসের ক্ষেত্রে মোরাললেস একই রকম, কিন্তু মোলার এন্ট্রপির চেঞ্জটা সেটা কিন্তু সাবলিমেশনের ক্ষেত্রে বেশি হবে দ্যান দ্য ভেপোরাইজেশন প্রসেস। তাহলে তুমি যদি এখন ডিপি বাই ডিটিটা ফর দ্য এই সলিড ভেপার ইকুইলিব্রিয়াম কনসিডার করো, আর ডিপি বাই ডিটিটা যদি তুমি লিকুইড ভেপার এই দুটোকে কনসিডার করো, তাহলে দেখো পরিষ্কার এইটা বেশি হবে দেন এটা। বুঝতে পেরেছো? এই যে মানে তোমার ডিপিডিটি সেটা হচ্ছে ডেল্টা এস বার সাবলিমেশন বাই ডেল্টা ভি বার সাবলিমেশন, ডিপিডিটি ফর দ্য লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম ডেল্টা এস বার সাবলিমেশন বাই ডেল্টা ভি বার সাবলিমেশন, ডেল্টা ভি বার সরি ভেপোরাইজেশন। এই ডিনোমিনেটর দুটো সেই দুটো মোরাললেস কাছাকাছি, কিন্তু নিউমারেটর দুটো সেটা হচ্ছে সাবলিমেশনের জন্য তোমার সেটা বেশি দেন দা ভেপোরাইজেশন প্রসেস, সেই জন্য এই জিনিসটা বেশি হবে দেন এইটা। অর্থাৎ তুমি যদি সলিড ভেপার এবং লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইনটা একই ছবিতে আঁকার চেষ্টা করো, তাহলে সলিড ভেপারটা একটু স্টিপার আসবে দেন দ্য লিকুইড ভেপার। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই ডিটি বাই ডিটি এইটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের জন্য সবসময় মাঝ গ্রেটার দেন, মানে এটা ক্ষেত্রে আমি ম্যাগনিটিউড লিখছি কারণ জলের ক্ষেত্রে ওটা নেগেটিভ হতে পারে বলে। এবারে ডিপি বাই ডিটি ফর দা সরি এটা সলিড লিকুইড, মানে ডিপিডিটির ম্যাগনিটিউডটা এইটার কাছে একটু ম্যাগনিটিউড বলছে কারণ জলের ক্ষেত্রে ওটা নেগেটিভ হতে পারে বলে। ডিপিডিটির ম্যাগনিটিউডটা ফর দা সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম ইজ মাঝ গ্রেটার দেন ডিপিডিটি ফর দা সলিড ভেপার ইকুইলিব্রিয়াম হুইচ ইজ গ্রেটার দেন ডিপিডিটি ফর দা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। তাহলে এটা বুঝতে পারছো তো? ঠিক আছে।
স্যার বলছি সাবলিমেশন টেম্পারেচারটা কনসিডার করেননি কেন এই সাবলিমেশনের জন্য? না না, আমি তো সাবলিমেশনের জন্য টোটালি টেম্পারেচারের দিকে আমি গেলামই না, আমি একদম সরাসরি এনট্রপিটায় চলে এলাম। মানে সাবলিমেশন টেম্পারেচার আসতে গেলে তাহলে তো তোমাকে এই ইকুয়েশনটাকে তোমার ডেল্টা এইচ বার সাবলিমেশন ডিভাইডেড বাই টি অফ সাবলিমেশন ইন্টু ডেল্টা ভি বার সাবলিমেশন এই জায়গায় এনে কম্পেয়ার করতে হবে। তো যেহেতু আমি জলের ক্ষেত্রে এনথালপি অফ সাবলিমেশনের ভ্যালুও জানি না, জলের ক্ষেত্রে সাবলিমেশন টেম্পারেচার আমার মাথায় নেই, সেই জন্য আমি এই ঝামেলার মধ্যে গেলাম না। আমি তার বদলে কম্পেয়ার করলাম এই ফর্মে লেখার ঠিক আগের ফর্মটায়, ডিপিডিটি যেখানে ডেল্টা এস বার ভেপোরাইজেশন বাই ডেল্টা ভি বার ভেপোরাইজেশন, এখানে ডিপিডিটিটা হচ্ছে ডেল্টা এস বার সাবলিমেশন বাই ডেল্টা ভি বার সাবলিমেশন। তাহলে এই দুটো ইকুয়েশন যখন কম্পেয়ার করছি, ডেল্টা ভি বার ভেপোরাইজেশন এবং ডেল্টা ভি বার সাবলিমেশন এই দুটো মোরালেস কাছাকাছি। এবার ডেল্টা এস বার ভেপোরাইজেশন এবং ডেল্টা এস বার সাবলিমেশন এই দুটোর মধ্যে কোনটা বেশি, এই কোনটা বেশি সেটাই আমি এখানে দেখলাম, যে তোমার সলিড থেকে সরাসরি ভেপারে যাওয়া আর লিকুইড থেকে ভেপারে যাওয়া। লিকুইড থেকে ভেপারে গেলে এন্ট্রপি যতটা ইনক্রিজ হবে, সলিড থেকে ভেপারে গেলে এন্ট্রপি বেশি ইনক্রিজ হবে। সলিড থেকে ভেপারের বেশি ইনক্রিজ হলে ডেল্টা এস বার সাবলিমেশন ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ডেল্টা এস বার ভেপোরাইজেশন। তার মানে যখন তুমি এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করছো, তার ডিনোমিনেটর পার্টটা দুজনের ক্ষেত্রেই সমান, কিন্তু নিউমারেটর পার্টটা হচ্ছে ডেল্টা এস বার সাবলিমেশনটা বেশি দ্যান ডেল্টা এস বার ভেপোরাইজেশন। সেখানে ডিপিডিটি ফর দ্য সলিড ভেপার ইকুইলিব্রিয়াম তার যে ভ্যালুটা, ডিপিডিটি ফর দ্য লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম তার থেকে বেশি হবে। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? দেখো ঠিক আছে তো। হ্যাঁ স্যার। তাহলে আমি কোয়ালিটেটিভলি আমি এগুলোকে দেখতে পেলাম, মানে কোয়ালিটেটিভলি তোমার ফেজ ডায়াগ্রাম আঁকার জন্য, মানে পিটি ফেজ ডায়াগ্রাম আঁকার জন্য স্লোপের নেচারটা কেমন হবে সেটা আমি দেখতে পেলাম। তাহলে এবারে আমি ফেজ ডায়াগ্রামটা আঁকছি। তাহলে জলের জন্য ফেজ ডায়াগ্রামটা কেমন হচ্ছে এখানে আমি সেটা এঁকে ফেলি। দেখো এদিকে তুমি প্রেসার প্লট করছো, এদিকে ধরো তুমি টেম্পারেচার প্লট করছো। ছবিটা হচ্ছে জাস্ট এইটা হচ্ছে স্লোপটা স্টিপ বা নেগেটিভ, এইটা হচ্ছে এইরকম করে আঁকলাম, এটা হচ্ছে তোমার এরকম করে আঁকলাম। এইটা হচ্ছে তোমার সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, এইটা হচ্ছে তোমার সলিড ভেপার ইকুইলিব্রিয়াম, আর এইটা হচ্ছে তোমার লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। এইটা হচ্ছে তোমার দেখো এর মানে জলের জন্য করসপন্ডিং ফেজ ডায়াগ্রামটা। আমি সলিড লিকুইডটা অনেক স্টিপ, এবারে একদম খাড়া হয়, অতটা এক্স্যাক্টলি খাড়া দেখানো অনেক কিছু দেখাতে একটু অসুবিধা হবে বলে আমি জাস্ট শুধু এইটুকুই করলাম। মানে মানে একটু মানে যতটা খাড়া তার থেকে একটু কম খাড়া করলাম, বা এটা যতটা ফ্ল্যাট অতটা ফ্ল্যাট না করে তার থেকে একটু কম ফ্ল্যাট করলাম, কিন্তু এইটুকু যেন বোঝা যায় যে লিকুইড ভেপারের তুলনায় সলিড ভেপারটা কিন্তু একটু বেশি স্টিপ। ঠিক আছে এইটা। আচ্ছা, এবারে এই ছবিতে থেকে আমাকে কতগুলো জিনিস বুঝতে হবে। দেখো তাহলে এই যে লাইনটা সেটা হচ্ছে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন। এখানে একটা গোল পাকিয়ে দিচ্ছি, এটা সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন। এবারে ধরো তুমি লেটসে কোনো একটা পার্টিকুলার প্রেসারে ধরো আছো, তুমি পার্টিকুলার প্রেসারে আছো মানে ধরে নাও এই প্রেসারটা ধরে নাও তোমার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে তুমি আছো। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারে তুমি আছো, এবারে তুমি টেম্পারেচারটা পরপর করে বাড়াচ্ছ। তাহলে তুমি ধরো এরকম একটা জায়গায় প্রথমে ছিলে, এবারে তুমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে যদি টেম্পারেচারটাকে বাড়াও তাহলে কি হবে না, একটা সময়ের পরে দেখো এই সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম এলো, সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামের পরেও যদি টেম্পারেচার বাড়াও কি হবে, সে লিকুইডে কনভার্টেড হবে। তারপরে কি হচ্ছে না, তারপরে আরো যদি তুমি টেম্পারেচার বাড়াও কি হবে না, লিকুইডটা একটা সময় পর ভেপার হয়ে যাবে। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা বেসিক্যালি সলিড ফেজ থাকছে, এই জায়গাটা তোমার বেসিক্যালি লিকুইড ফেজ থাকছে, আর এর নিচে সর্বত্র তোমার ভেপার ফেজ থাকছে। তাহলে কোথায় তোমার সলিড থাকছে, কোথায় তোমার লিকুইড থাকছে, আর কোথায় তোমার ভেপার থাকছে তার একটা তুমি ধারণা পেলে, যে এই যে তিনটে স্টেবল ফেজ। তাহলে আমি যদি প্রেসারটাকে যদি এই 1 অ্যাটমসফিয়ারে রাখি তাহলে পরিষ্কার হচ্ছে
যে এই যে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইনের বাঁদিকে তোমার সলিড থাকবে, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন আর লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইন, তার মাঝের জায়গাটা লিকুইড থাকবে, আর আরো টেম্পারেচার বাড়িয়ে দিলে তুমি ভেপারে পৌঁছে গেছে। অর্থাৎ এই যে জায়গাটা, এটা হচ্ছে সলিডের লাইন জায়গা, এটা হচ্ছে লিকুইডের জায়গা, এটা হচ্ছে ভেপারের জায়গা। এবং দেখো এই যে করসপন্ডিং টেম্পারেচারে, তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে তুমি ছিলে, যে করসপন্ডিং টেম্পারেচারে সলিড জাস্ট লিকুইডে কনভার্টেড হলো বা সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামটা এলো, সেটাই হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট। আর বিশুদ্ধ জল যদি 1 অ্যাটমসফিয়ারে থাকে তাহলে যে ফ্রিজিং পয়েন্ট, সেটা নর্মাল ফ্রিজিং পয়েন্ট বলে। আর এইটা কি হবে, এইটা হচ্ছে তোমার নর্মাল বয়লিং পয়েন্ট। লিকুইড যেখানে ভেপারে কনভার্টেড হচ্ছে সেটা হচ্ছে নর্মাল বয়লিং পয়েন্ট এইটা। আচ্ছা, এবার খেয়াল করে দেখো যে এই যে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামটা কতক্ষণ পর্যন্ত মেনটেন থাকে না। লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকবে যখন টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কম বা সংকট তাপমাত্রা থেকে কম। তোমরা তো জানো যখন আমরা ভ্যান ডার ওয়াল গ্যাসটা পড়িয়েছিলাম বা রিয়েল গ্যাস পড়িয়েছিলাম, যে টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি হয়ে যায় তাহলে কোনো ভেপারকেই তুমি আর মানে লিকুইডে কনভার্ট করতে পারবে না। অর্থাৎ লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামটা ওই আপ টু ক্রিটিক্যাল মানে আপ টু ক্রিটিক্যাল টেম্পারেচার, যেটা ওই ক্রিটিক্যাল টেম্পারেচার পর্যন্ত এক্সিস্ট করবে। ক্রিটিক্যাল টেম্পারেচারে পরে গেলে তুমি লিকুইডের আর কোনো এক্সিস্টেন্স পাবে না। সেই জন্য আমি এই ছবিটা জাস্ট এরকম এক্সটেন্ডে হয়েই যাচ্ছে। অর্থাৎ যত বেশি টেম্পারেচারই যাও না কেন, স্টিল লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করতে পারে, সেটা সত্যি নয়। আমরা অ্যান্ড্রুজ কার্ভ থেকে দেখেছি যে টেম্পারেচারটাকে সার্টেন ভ্যালু, যেটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার, তার থেকে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু লিকুইড ভেপার এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকে না। সেই জন্য এইখানে দেখো এই একটা জায়গায় গিয়ে ওটাকে কেটে দিয়েছি, যে জায়গায় কেটে দিয়েছি তার করসপন্ডিং টেম্পারেচারটাই হচ্ছে কি না তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, যেটা হচ্ছে টিসি। এটা হলো হলো বুঝতে পারলে? এখনো পর্যন্ত যেটা করেছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ধরো তুমি প্রেসারটাকে খুব কম কিছু একটা করেছো। ধরো এই যে প্রেসারটা হচ্ছে মানে ভীষণ লো, ধরো আর প্রচন্ড লো প্রেসারে তুমি কি দেখতে পাচ্ছ, তুমি এরকম একটা জায়গায় যদি থাকো, দেখো এদিকটা সলিডের পরেই সরাসরি কি হয়েছে, বা আরেকটু এক কাজ করি, ধরো আমি কি করছি না প্রেসারটাকে ভীষণ ধরো কম করছি, মানে ভীষণ লো প্রেসার। ধরো ভীষণ লো প্রেসারে যদি তুমি থাকো, এই প্রেসারটা হচ্ছে মানে প্রেসারটা ভীষণ লো, প্রচন্ড লো প্রেসার। তাহলে কি হবে, দেখো এই যে সলিড, তারপরে সে সরাসরি ভেপারে চলে গেল, লিকুইড ফেজটা সে ঢুকলোই না। মানে এই যে সলিড থেকে সরাসরি যে ভেপারে চলে যাওয়াটা, সেই করসপন্ডিং টেম্পারেচারটাকে বলা হচ্ছে তোমার সাবলিমেশন টেম্পারেচার। এটা তোমার সাবলিমেশন টেম্পারেচার। তাহলে হচ্ছে এই জায়গা তুমি ফ্রিজিং পয়েন্ট পেলে, এই জায়গা বয়লিং পয়েন্ট পেলে। এবং ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট পেতে গেলে হচ্ছে তোমার প্রেসারটা যথেষ্ট বেশি হতে হবে। প্রেসার যদি খুব কম হয়ে যায় তাহলে সলিড সরাসরি ভেপারে কনভার্টেড হয়। সলিড যখন সরাসরি ভেপারে কনভার্টেড হয়, সেই করসপন্ডিং টেম্পারেচারটাই হচ্ছে তোমার সাবলিমেশন টেম্পারেচার। আচ্ছা, এবারে একটা স্পেসিফিক যদি প্রেসারে তুমি থাকো, যখন মানে প্রেসারটা এক্স্যাক্টলি যখন এইটা, প্রেসারটা হচ্ছে এক্স্যাক্টলি এটা, তাহলে এটা আমি পিটি বলছি, তখন কি দেখতে পাচ্ছ, এই যে সলিড লিকুইড আর তোমার ভেপার, তারা একটা পার্টিকুলার পয়েন্টে মিট করেছে। অর্থাৎ সলিড ইকুইলিব্রিয়াম লাইন, সলিড ভেপার ইকুইলিব্রিয়ামের লাইন এবং লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম একটা পার্টিকুলার পয়েন্টে মিট করছে, যেখানে দেখো তিনটে ফেজ বেসিক্যালি তোমার কোএক্সিস্ট করছে। সলিড লিকুইড ভেপার একটা ত্রিবেণী সংগ্রামের মতো আর কি। হ্যাঁ, তোমার গঙ্গা যমুনা আর সরস্বতী একটা পার্টিকুলার পয়েন্টে মিট করছে। হ্যাঁ, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টে যেখানে সলিড লিকুইড এবং ভেপার তিনজন কোএক্সিস্ট করছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে তোমার সকল ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টের করসপন্ডিং প্রেসারটা হচ্ছে ট্রিপল পয়েন্ট প্রেসার, আর ট্রিপল পয়েন্টের করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট। হ্যাঁ, যে যার করসপন্ডিং প্রেসারটা হচ্ছে ট্রিপল পয়েন্ট প্রেসার এবং টেম্পারেচারটা ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। ঠিক আছে? তা দেখো খেয়াল করে যে আমরা এখানে এই যে সকল তিনটে ফেজ সলিড লিকুইড ভেপার, তিনটে ফেজ থেকে যে পারস্পরিক ইকুইলিব্রিয়াম যেটা হতে পারছে, হ্যাঁ, একটা হচ্ছে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, একটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, একটা লিকুইড সলিড ভেপার ইকুইলিব্রিয়াম। আবার তিনটে ফেজ একসাথে ইকুইলিব্রিয়েট করছে ট্রিপল পয়েন্ট। এই সব কিছুই কিন্তু একটা পার্টিকুলার ছবি থেকে আমি বলে দিতে পারলাম।
ঠিক আছে? তাহলে এই যে একটা পার্টিকুলার ছবিতে মানে বলে এটাই হচ্ছে বেসিক্যালি প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রামের বিউটি, যেটা আগে আমরা মিউটি ফেজ ডায়াগ্রাম পড়েছি। সেই মিউটি ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে একটা ছবিতে সবকিছু বুঝতে পারা যাবে না। এখানে কিন্তু তোমার দেখো একটা ছবি থেকে তুমি সমস্ত কিছু বুঝে নিতে পারছো। এইটা ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলি যে ট্রিপল পয়েন্টটা যে কোনো একটা সাবস্টেন্সের ক্ষেত্রে একটা ইনভেরিয়েন্ট পয়েন্ট। ট্রিপল পয়েন্ট ইজ অ্যান ইনভেরিয়েন্ট পয়েন্ট। আমরা আগে আলোচনা করেছি ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু। এটা হচ্ছে গিভস ফেজ রুল। হ্যাঁ, এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু, যেখানে যারা মানে এটা এখনো জানো না তাদের অত ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। এটা আমরা তোমাদের ফার্স্ট লেকচারে এটা করানো হয়েছে, সেটা আমি তোমাদেরকে এখন হয়তো পাঠিয়ে দেবো, পরে আমি পড়িয়ে দেবো। এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো পিওর সাবস্টেন্স মানে কম্পোনেন্ট হচ্ছে একটা। আচ্ছা, পি মানে হচ্ছে তিনটে ফেজ একসাথে কোএক্সিস্ট করছে, মানে পি হচ্ছে 3 প্লাস 2, তার মানে কি হয়েছে ডিগ্রি অফ ফ্রিডম 0 হলো। ডিগ্রি অফ ফ্রিডম 0 হয় সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট, মানে এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট হচ্ছে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। হ্যাঁ, যেখানে ডিগ্রি অফ ফ্রিডমটা 0 হয়। তাহলে এই ট্রিপল পয়েন্টের একটা স্পেসিফিক টেম্পারেচার থাকবে, স্পেসিফিক প্রেসার থাকবে। ফর ওয়াটার এই ট্রিপল পয়েন্ট প্রেসারটা হচ্ছে তোমার 6.11 পাস্কাল। 6.11 পাস্কাল। আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা হচ্ছে তোমার 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড। 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের জন্য তোমার ট্রিপল পয়েন্ট টেম্পারেচার এবং ট্রিপল পয়েন্ট প্রেসার একটা ইউনিক ভ্যালু আছে। সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট প্রেসারটা হচ্ছে 6.11 পাস্কাল, আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা হচ্ছে 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা জলের জন্য। ঠিক আছে? হলো। তাহলে জলের জন্য ফেজ ডায়াগ্রামটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারলে? আচ্ছা, জলের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো। ধরো জলের ক্ষেত্রে তুমি লেটস সে প্রেসারটাকে ধরো বাড়ালে। আমি আগে যেটা করেছিলাম একটা মানে আগের 1 অ্যাটমসফিয়ার প্রেসারে কোনটা ফ্রিজিং পয়েন্ট কোনটা বয়লিং পয়েন্ট তুমি বুঝেছিলে। এবার আমি প্রেসারটাকে বাড়ালাম, তাহলে এই যে প্রেসারটা নিলাম, প্রেসারটা ধরো গ্রেটার দ্যান 1 অ্যাটমসফিয়ার। তাহলে তার ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্টটা কি হচ্ছে? ফ্রিজিং পয়েন্টটা দেখো আগে যা ছিল তার তুলনায় কি হচ্ছে, কমছে তো। আচ্ছা তাহলে দেখো এই ফ্রিজিং পয়েন্টটা এই ফ্রিজিং পয়েন্টটা তোমার কমে গেল, কিন্তু দেখো এদিক থেকে এদিকে ফ্রিজিং পয়েন্টটা তোমার কমে গেল। আর বয়লিং পয়েন্টটা কি হয়েছে, দেখো বয়লিং পয়েন্টটা আগের থেকে বেড়ে গেছে। এই ছবিতেই তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যদি প্রেসারটা বাড়ানো হয় জলের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট কমে যায়, বয়লিং পয়েন্ট বেড়ে যায়। এটাই যেটা বলেছিলাম প্রেসার কুকারের ক্ষেত্রে প্রেসারটা বেড়ে যায় বলে বয়লিং পয়েন্ট বেড়ে যায়। আবার যদি তুমি ওই দুটো বরফের টুকরো নিয়ে যদি তুমি চাপ দাও, প্রেসার বাড়ালে কি হয় দেখবে বরফের যে জাংশনটা সে জায়গায় মেল্ট করে যায়। আবার তুমি প্রেসারটাকে রিলিজ করে দিলে সেটা আবার জমে যায়, যেটাকে পুনঃশীলী ভবন বলে আর কি। পরিষ্কার বুঝতে পারছো যে জলের ক্ষেত্রে প্রেসার বাড়ালে ফ্রিজিং পয়েন্ট কমে যায়, বয়লিং পয়েন্ট বেড়ে যায়। এবং ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে, বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, মানে হচ্ছে তোমার লিকুইডের স্টেবিলিটি রিজিয়নটা বাড়ছে, সলিডের স্টেবিলিটি রিজিয়নটা কমছে, ভেপারের স্টেবিলিটি রিজিয়নটা কমছে। তাহলে ঠিক উল্টো ভাবে যদি গ্রিন থেকে তুমি ব্ল্যাকে ফেরো, ব্ল্যাক থেকে গ্রিনে গেলে অত প্রেসার বাড়ানোর এফেক্টটা দেখতে পেলে। আবার গ্রিন থেকে যদি তুমি ব্ল্যাকে ফেরো তাহলে কি হবে, প্রেসার কমানোর এফেক্টটা দেখতে পাবে। প্রেসার কমানোর এফেক্টটা কি হচ্ছে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে ফ্রিজিং পয়েন্টটা বেড়ে যাবে আর বয়লিং পয়েন্টটা কমে যাবে, যার জন্য সলিডের স্টেবিলিটি রিজিয়ন বাড়বে, ভেপারের স্টেবিলিটি রিজিয়ন বাড়বে, লিকুইডের স্টেবিলিটি রিজিয়ন কিন্তু তোমার কমে যাবে। তাহলে এই একই ছবিতে প্রেসার চেঞ্জ করলে যে এফেক্টটা হবে সেটাও তুমি কিন্তু দেখে নিতে পারো। ঠিক পরিষ্কার তো? কোনো অসুবিধা আছে? খোকারা ঠিক আছে? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইটা যদি তুমি কার্বন ডাইঅক্সাইড করো, তাহলে জল এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ছবির তফাৎটা কোথায় হবে বলো তো? বলো। সোপ মানে সলিড লিকুইড লাইন একদম শুধু সলিড লিকুইডের জায়গাটাতে। সুব্রত তো জয়ন্ত কোথায় রে?
কেউ বললো তো অ্যান্সার এখনই, হ্যাঁ ও আছে এখনই বললো আপনার সাথে কথা। একটু আগে বললো। জয়ন্তর গলা পাই না কেন? ও স্যার জয়ন্ত, এই তো এইমাত্র বললাম তো, এই বল। মাত্র সাথে কথা বললাম তো। তুই নিয়ে যাচ্ছিস কেন ওরকম? স্যার যা গরম পড়েছে। এই যে ধর তোদের কলেজে যে ছেলেগুলো সব জ্যাম পেয়েছে, হ্যাঁ সবাই তো আমার কাছ থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমার কাছেই তো পড়েছে, বল, ফিজিক্যাল কেমিস্ট্রি। হ্যাঁ স্যার, হ্যাঁ। কিন্তু কিন্তু কি দেখ, আমার কোনো কেরিয়ার নেই, আমার কোনো কেরিয়ার নেই, মানে আমার কথা কেউ বলে না রে। কেউ যে আপনাকে মানবে না স্যার, হ্যাঁ, কেউ স্যার স্বীকার করবে না। কেউ তো স্বীকার করবে না। তুই বল তাহলে, কত দুঃখের ব্যাপার আমার। হ্যাঁ হ্যাঁ। জয়ন্ত স্বীকার করবে স্যার বলেছে। কে? জয়ন্ত স্বীকার করবে। হ্যাঁ, ওই জন্য তো আমি ওই ওই জয়ন্তর নামটা বারবার বারবার বলছি। হ্যাঁ, এই যে ওদের যাদবপুরে উদিতে যে আমার ছাত্রী, হ্যাঁ উদিতে নিজেও হয়তো স্বীকার করে কিনা কে জানে। হ্যাঁ, এই যে উদিতি গেটে 19 র্যাঙ্ক করেছে, সেটা আমাকে অপরের কাছ থেকে শুনতে হয়, আমাকে ফোন করে বলেও না। আর কি বলবো, এই যে শ্রেয়াও হয়তো জ্যামে দেখা গেছে ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, হ্যাঁ ও আমাকে জানাবেই না, ও হচ্ছে ওদের কলেজের মাস্টারমশাইদের কথাই বলবে। হ্যাঁ, আর তোরা তো মহারাজদের কথা বলবি। এই যে বেলুড়ে 3rd হলো, 6th হলো, আমার কথা কেউ বললো? কেউ বললো না। আর কি বলবো বল, দুঃখের কথা। সুব্রত, হ্যাঁ। আর ওই জন্য এখন আর ওই তাই সব, আমি বলি। এখন ওই জন্য কি বলতো, এই কোনো সাকসেসফুল মানুষের সাথে না আমি আর কোনো সম্পর্ক রাখি না। হ্যাঁ, যারা সাকসেসফুল হয় না তবু তার হয়তো আমাকে তার হয়তো প্রয়োজন আছে। হ্যাঁ, সে মাঝে মাঝে খোঁজ খবর নেয়। আর যে সাকসেসফুল হয়ে যায়, হ্যাঁ, তার সাথে আমি পারতপক্ষে কোনো সম্পর্ক রাখি না। বুঝেছিস? আচ্ছা, এই তো বলে ফেললি তো, তাহলে দেখ, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গেলে ছবিটা শুধু তফাৎটা কি, এই যে এই লাইনটা দেখো, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইনটা দেখো। এখানে সলিড লিকুইড জলের ক্ষেত্রে স্লোপটা নেগেটিভ, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা পজিটিভ, বাকি সবকিছু একই রকমের। তাহলে এইটা হচ্ছে তোমার সলিড রিজিয়ান, এটা হচ্ছে লিকুইড রিজিয়ান, এটা হচ্ছে ভেপারের রিজিয়ান। এবারে ধরো তুমি কোন একটা পার্টিকুলার, এটা এত উপরে রাখলে ওই জায়গাটা কাট করে যাবে, একটু নিচে দিয়ে রাখি। তো একটা তোমার 1 অ্যাটমসফিয়ারের মতো একটা প্রেসার তুমি কনসিডার করছো, ধরো 1 অ্যাটমসফিয়ার প্রেসারটা যদি মোটামুটি ভাবে এখানে হয়, এটা কিন্তু তোমার 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে তার করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে তার নর্মাল ফ্রিজিং পয়েন্ট। এটা হচ্ছে নর্মাল বয়লিং পয়েন্ট। হুম, যদি তোমার প্রেসারটা প্রচন্ড কম করে ফেলো, লো প্রেসার আছে, প্রেসারটা হচ্ছে ভীষণ লো, তখন তুমি সলিড থেকে সরাসরি ভেপারে যাবে, তখন তোমার সাবলিমেশনে পৌঁছাবে। আচ্ছা, একটা টেম্পারেচারের পরে আর লিকুইড পেপার ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করবে না, সেটা তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার। একটা পার্টিকুলার প্রেসার আছে, যে পার্টিকুলার প্রেসারে এই 3টে ফেজ কোএক্সিস্ট করছে, ঠিক আছে? তাহলে এই করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, এই করসপন্ডিং প্রেসারটা হচ্ছে ট্রিপল পয়েন্ট প্রেসার। এটা তো দেখো সমস্ত রিজিয়নগুলো তুমি দেখতে পাবে, এবং প্রেসার বাড়ানোর বা কমানোর এফেক্টটাও তোমার এখান থেকে পরিষ্কার। যদি তুমি মানে এই পার্টিকুলার কেসে একটুখানি অন্যরকম, মানে যদি তুমি লেসে প্রেসারটাকে বাড়াও, ধরো আমি প্রেসারটাকে একটা অন্য প্রেসারে চলে গেলাম, প্রেসার যদি বাড়াই, মানে প্রেসারটা বেসিক্যালি গ্রেটার দ্যান যদি 1 অ্যাটমসফিয়ার হয়, তখন কি হচ্ছে খেয়াল করো। দেখো এখন কি হচ্ছে, এখানে তোমার ফ্রিজিং পয়েন্ট এখন বেড়ে গেল, তাই না? ফ্রিজিং পয়েন্টটা বেড়ে গেল, আর এখানে হচ্ছে বয়লিং পয়েন্টটা তোমার বেড়ে গেল। দেখো বয়লিং পয়েন্টটা তোমার বেড়ে যাচ্ছে, আর ফ্রিজিং পয়েন্টটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে। মানে আগেরটা ক্ষেত্রে আলাদা, প্রেসার বাড়ালে আগের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট কমতো, বয়লিং পয়েন্ট বাড়তো। এখন ফ্রিজিং পয়েন্টও বাড়বে, বয়লিং পয়েন্টও বাড়বে, এবং বয়লিং পয়েন্ট বেশি বাড়বে দেন দ্য ফ্রিজিং পয়েন্ট যতটা বাড়ছে তার তুলনায়। তার জন্য স্টেবিলিটি রিজিয়ন ফর দ্য সলিড এবং লিকুইড বাড়বে, আর স্টেবিলিটি রিজিয়ন ফর দ্য ভেপার কমবে। আবার উল্টোটাকে করলে, হাই প্রেসার থেকে যদি কম প্রেসারের মধ্যে তুমি নিয়ে আসো, তাহলে বয়লিং পয়েন্টও কমবে, ফ্রিজিং পয়েন্টও কমবে, কিন্তু বয়লিং পয়েন্ট বেশি কমবে দেন দ্য ফ্রিজিং পয়েন্ট। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ছবিটা তোমার এরকম হয়ে গেল। আচ্ছা, এবারে এই যে দুটো ক্ষেত্রেই দেখো খেয়াল করে, মানে তোমাকে আচ্ছা এটা হচ্ছে, মানে এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যে ডিফারেন্স
of P versus T phase diagram for water and carbon dioxide. হ্যাঁ, এইটা একটু মানে তোমাকে পরীক্ষা অনেক সময় দেয়, এই দুটোর মধ্যে মূল তফাৎটা কি, তফাৎটা তোমাকে ঠিকঠাক করে পয়েন্ট আউট করতে হবে। এইটা সেটা হচ্ছে তোমার ওই যেটা ডিপিডিটি, এইটা যেটা তোমার সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামটা, এটা হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে ফর ওয়াটার, আর এটা তোমার পজিটিভ হবে ফর কার্বন। এটা হচ্ছে মূল তফাৎটা। আর এক্ষেত্রেও তোমার ট্রিপল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ফর কার্বন ডাইঅক্সাইড। ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, এগুলো আসলে মানে মনে রাখতে পারলে তো খুবই ভালো, কারণ এটা ইউনিক আর কি। -56.6 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা হয়। আর ট্রিপল পয়েন্ট প্রেশার যেটা, ট্রিপল পয়েন্ট প্রেশারটা হচ্ছে তোমার 5.11 অ্যাটমসফিয়ার। 5.11 অ্যাটমসফিয়ার। ট্রিপল পয়েন্ট টেম্পারেচার এবং ট্রিপল পয়েন্ট প্রেশার, ঠিক আছে। -56.6 ডিগ্রি সেন্টিগ্রেড আর ট্রিপল পয়েন্ট প্রেশার হচ্ছে 5.11 অ্যাটমসফিয়ার মাত্রা, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস একটু বলে নিই, যেটা আগেই হয়তো বলে দেওয়া উচিত ছিল, জায়গা আছে এখানেই বলে দিই। তা দেখো এই দুজনের ক্ষেত্রেই আর কি, তাহলে ফর ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড দুজনের ক্ষেত্রেই টোটাল নাম্বার অফ স্টেবল ফেজেস কতগুলো না, তোমার তিনটে। তাহলে কে কে? একটা হচ্ছে সলিড, মানে একটাই সলিড হয়, একটা সলিড, একটা লিকুইড, আর একটা হচ্ছে তোমার ভেপার। কিন্তু পরে দেখবে যখন তুমি সালফারটাকে, একটু পরে আমি সালফারটাকে আঁকবো, সালফারের জন্য আঁকবে, তখন দেখবে যে ওটা সলিড লিকুইড এবং মানে সলিডের দুটো পসিবিলিটি হয়, একটা রম্বিক সালফার, একটা মনোক্লিনিক সালফার। কিন্তু এই পার্টিকুলার কেসগুলোতে হচ্ছে তোমার বেসিক্যালি তিনটেই জাস্ট স্টেবল ফেজ আছে। আর এইটা, আচ্ছা এবারে দুটো ফেজ পারস্পর ইকুইলিব্রিয়াম আছে, সেরকম সিচুয়েশনে কতগুলো হবে? টু ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, সেটা কত হবে না 3C2, অর্থাৎ তিনটে হবে, ঠিক আছে। তিনটে কি কি? একটা সলিডের সঙ্গে লিকুইডের ইকুইলিব্রিয়াম, একটা লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম, আর একটা সলিডের সঙ্গে তোমার ভেপারের ইকুইলিব্রিয়াম। এটা টু ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। আর থ্রি ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম কতগুলো হবে? 3C3, অর্থাৎ একটাই পসিবিলিটি। সেটা কি? সেটা হচ্ছে ট্রিপল পয়েন্টে, এটা হচ্ছে সলিড, লিকুইড এবং ভেপার, যেখানে তোমার কোএক্সিস্ট করছে। তাহলে ম্যাথমেটিক্যালি তুমি ওই মানে তিনটে যখন স্টেবল ফেজ থাকবে, দুটো ফেজ পারস্পরিক ইকুইলিব্রিয়ামে থাকছে, হ্যাঁ, তিনটে ফেজ পারস্পরিক ইকুইলিব্রিয়ামে থাকছে, সেটা কতগুলো সংখ্যা সেটা তোমাকে দেখে নিতে হবে। আচ্ছা, এবারে চলে আসছি তোমার লেসে সালফারের ক্ষেত্রে। সালফার, আচ্ছা সালফারের ফাইনাল ছবিটা একটুখানি গন্ডগোলের। ছবিটা আঁকার আগে এই ক্যালকুলেশন গুলো করে নিই, যে টোটাল নাম্বার অফ স্টেবল ফেজেস কতগুলো? এক্ষেত্রে চারটে। কারা কারা? একটা হচ্ছে রম্বিক সালফার, যেটাকে আমি আর দিয়ে এক্সপ্রেস করছি, এটা সলিড অবস্থায় থাকে। মনোক্লিনিক সালফার, সেটাকে এম দিয়ে এক্সপ্রেস করছি। আর হচ্ছে লিকুইড সালফার, সেটাকে ধরো এল দিয়ে এক্সপ্রেস করছি। আর হচ্ছে ভেপার সালফার, সেটাকে ধরো ভি দিয়ে এক্সপ্রেস। অর্থাৎ চারটে স্টেবল ফেজ আছে এটা। আর এবারে টু ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, এরকম পসিবিলিটি কতগুলো হবে? 4C2, 4C2 মানে 6টা, তাই তো? কি 6টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এন্ড 6 নম্বর।
ঠিক আছে? তাহলে দেখ এই 6টার মধ্যে কে, কে থাকছে? না একটা হচ্ছে দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকলে রম্বিকের সঙ্গে মনোক্লিনিক ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, রম্বিকের সঙ্গে লিকুইড ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, রম্বিকের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, মনোক্লিনিকের সঙ্গে লিকুইড থাকতে পারে, মনোক্লিনিকের সঙ্গে ভেপার থাকতে পারে, আর ফাইনালি লিকুইডের সঙ্গে তোমার ভেপার থাকতে পারে। তাহলে দুটো ফেজ পারস্পরিক ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ তুমি স্ট্রেট লাইন পাবে আর কি। মানে দেখো না, দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকলে এরকম একটা করে লাইন পাওয়া যায়, আর তিনটে লাইন একটা পয়েন্টে যখন কাট করে তখন সেটা বেসিক্যালি ট্রিপল পয়েন্ট, যেখানে তিনটে ফেজ মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকে। ঠিক আছে, তাহলে এই যে তিনটে ফেজ মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকবে এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। এটা তাহলে এবারে এই সালফারের ক্ষেত্রে একাধিক ট্রিপল পয়েন্ট পাওয়া যেতে পারে। তাহলে 3 phases are in mutual equilibrium. Three phases are in mutual equilibrium. তো কতগুলো হবে? 4C3 চারটে। 4C3 মানে কত? 4, তাই তো? 4C3 হ্যাঁ মানে স্যার। হচ্ছে 4, 1 2 3 4। এক নম্বর হচ্ছে তোমার ধরো রম্বিক মনোক্লিনিক লিকুইড ধরো, 2 নম্বর হচ্ছে রম্বিক মনোক্লিনিক ভেপার ধরো, 3 নম্বর হচ্ছে রম্বিক লিকুইড ভেপার ধরো, আর 4 নম্বর হচ্ছে মনোক্লিনিক লিকুইড আর ভেপার। ঠিক আছে, তাহলে এই যে 6টা থেকে তোমাকে 4টে থেকে 3টেকে বেছে নিতে হচ্ছে, রম্বিক মনোক্লিনিক লিকুইড, রম্বিক মনোক্লিনিক ভেপার, রম্বিক লিকুইড ভেপার, মনোক্লিনিক লিকুইড, 4টে পসিবিলিটি। ঠিক আছে, আচ্ছা 4টে ফেজ মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকবে, কতগুলো পসিবিলিটি হবে? 0। 0। তাহলে ফর পিওর সাবস্টেন্স মোর দ্যান 3 phases ক্যানট বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, যেটা আমরা আগে পড়িয়েছি। যারা নতুন তাদের জন্য একটু অসুবিধে, যে কোন একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে 3টের বেশি ফেজ কখনই মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। তাহলে তুমি ম্যাক্সিমাম 3টে ফেজ মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকে সেই পর্যন্তই ভাববে। যদিও এখানে 4টে ফেজ আছে, কিন্তু 4টে ফেজ পারস্পরিক ইকুইলিব্রিয়ামে আছে, এটা কিন্তু তোমার পসিবল নয় বা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা এবারে এর করসপন্ডিং ফেজ ডায়াগ্রামটা কেমন হবে? আচ্ছা এবার সালফারের ক্ষেত্রে ফেজ ডায়াগ্রামটা যখন তুমি দেখবে, তোমার এটা এখানে বড় করে তোমায় দেখাই, অনেকগুলো সিচুয়েশন তো সেগুলোকে তোমাকে সবটাকে দেখাতে হবে, ছবিটা একটু বড় না হলে। তাহলে এদিকে অ্যাজ ইউজুয়াল আমি প্রেসার প্লট করব, এদিকে তোমার টেম্পারেচারটাকে প্লট করছি। এখানেও আমি এই সবগুলো দেখাবো না, ওই যে প্রেসারের এফেক্ট, প্রেসার কমানোর এফেক্ট, খানাতান ইত্যাদিগুলো দেখাবো না, এই জন্য এটা অত দূরে বা ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এসবের কোনো জাস্ট মানে ফানে থাকবে না আর কি। মানে থাকবে না, মানে অনেক অনেক ফ্রিজিং পয়েন্ট, অনেক বয়লিং পয়েন্ট সব হবে আর কি। প্রেসার টেম্পারেচার এটা। আচ্ছা আচ্ছা, প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে তোমার যদি দেখো খুব লো টেম্পারেচার রম্বিক সালফার স্টেবল, মানে লো টেম্পারেচার রম্বিক সালফার স্টেবল। এবার রম্বিক সালফারকে কোনো একটা পার্টিকুলার প্রেসার যদি টেম্পারেচারটা বেশ কুইকলি বাড়াও, রম্বিক সালফার সরাসরি লিকুইড এবং তারপরে ভেপার হয়ে যায়, মানে একদম নর্মাল। মানে ধরো আমি জাস্ট তোমায় দেখাচ্ছি যে ধরো এই একদম একদম দেখো এই জাস্ট এই ধরো রম্বিক সালফার, এইটা সে একদম সরাসরি তোমার লিকুইডে কনভার্টেড হয়ে গেল এবং সে ধরো তোমার ভেপারে কনভার্টেড হয়ে গেল। হ্যাঁ, তার মানে একদম একটা নর্মাল ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমার এই যে রম্বিকের সাথে লিকুইড ইকুইলিব্রিয়ামে আছে, রম্বিকের সাথে তোমার ভেপার ইকুইলিব্রিয়ামে আছে, আর এক্ষেত্রে ধরো তোমার লিকুইডের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়াম, একদম নর্মাল, যেমন মানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেমন তোমার ফেজ ডায়াগ্রাম এঁকেছিলে একদম সেই রকম ভাবে আঁকলাম এটা। আচ্ছা, যেটা হচ্ছে যে when rhombic sulfur is heated quickly
quickly it is transformed into liquid and then vapor. এটা কিন্তু যখন when rhombic sulfur is heated slowly, it is transformed into monoclinic sulfur, then liquid, then vapor. মানে কুইকলি ট্রান্সফর্ম করলে এরকম, কিন্তু র্যাপিডলি যদি ট্রান্সফর্ম করো মানে খুব তাড়াতাড়ি করে হিটটা যদি দাও, তাহলে কিন্তু এটা হবে যে তোমার এই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। একটা জায়গা তুমি পেয়ে গেলে, যে জায়গাটা হচ্ছে মনোক্লিনিক সালফারের স্টেবিলিটি রিজিয়ন, এই যে ত্রিভুজের মতো দেখতে যে জায়গাটা, মানে তুমি রম্বিক সালফারকে যখন হিট করছো, রম্বিক থেকে প্রথমে মনোক্লিনিক হবে, তারপরে লিকুইড হবে, তারপরে ভেপার হবে। ঠিক আছে, এই যে রম্বিক, তারপরে মনোক্লিনিক, তারপরে লিকুইড, তারপর ভেপার। তার মানে এইখানে কি হলো দেখো, তাহলে এই যে লাইনটা তুমি পেলে, এইটা হচ্ছে রম্বিকের সঙ্গে মনোক্লিনিকের ইকুইলিব্রিয়াম লাইন। এই যে লাইনটা পেলে সেটা কি মনোক্লিনিকের সঙ্গে লিকুইডের ইকুইলিব্রিয়াম লাইন, আর এই যে লাইনটা পেলে মনোক্লিনিকের সঙ্গে তোমার ভেপারের ইকুইলিব্রিয়াম লাইন। দেখো তুমি 6টা লাইন পেয়েছো, রম্বিক লিকুইড, রম্বিক ভেপার, লিকুইড ভেপার, রম্বিক মনোক্লিনিক, মনোক্লিনিক লিকুইড, মনোক্লিনিক ভেপার। 6টা লাইন পাওয়ার কথা, তুমি 6টা পেয়েছো। আচ্ছা, এক্ষেত্রে দেখো তুমি 3টে মানে কতগুলো পয়েন্ট পেয়েছো, মানে 3টে ফেজ কোএক্সিস্ট করছে, এরকম পয়েন্ট পাচ্ছ। দেখো 1টা 2টো 3টে 4টে, মানে বেসিক্যালি তুমি যদি হ্যাঁ, মানে এইটা ধরো শুরুতে এটা ধরো এ পয়েন্ট ছিল, এটা ধরো বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে তোমার ডি পয়েন্ট। তাহলে এখানে এ পয়েন্টে কি হয়েছে, এ পয়েন্টটা খেয়াল করে দেখো, এ পয়েন্টে তোমার এই রম্বিক লিকুইড আর ভেপার কোএক্সিস্ট করতো, রম্বিক লিকুইড ভেপার তোমার কোএক্সিস্ট করতো। বি পয়েন্টে কি হয়েছে, বি পয়েন্টে দেখো এদিকে একটা রম্বিক মনোক্লিনিক আর ভেপার ইকুইলিব্রিয়েট করছে, রম্বিক মনোক্লিনিক আর ভেপার ইকুইলিব্রিয়েট করছে। সি পয়েন্টে কি হয়েছে, মনোক্লিনিক লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়েট করছে, মনোক্লিনিক লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়েট করছে। আর ডি পয়েন্টে কি হচ্ছে না, রম্বিক মনোক্লিনিক আর লিকুইড ইকুইলিব্রিয়েট করছে, রম্বিক মনোক্লিনিক আর লিকুইড তারা বেসিক্যালি ইকুইলিব্রিয়েট করছে। ঠিক আছে, তা দেখো এই যে চারবার এমনি এই তো লাইন তো এখানে দেখতেই পাচ্ছ যে 6টা পসিবল লাইন হয়েছে, যেখানে 2টো ফেজ ইকুইলিব্রিয়েট করছে আর 4টে তোমার ট্রিপল পয়েন্ট পেলো। তার মানে এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে 4 ট্রিপল পয়েন্টস পাওয়া গেল। 4টে ট্রিপল পয়েন্ট হচ্ছে এইটা। আচ্ছা, হয়তো মনে থাকবে না, কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে আমি এই তোমার এই যে 4টে পয়েন্ট সেটাকে জাস্ট উল্লেখ করছি, যে এ পয়েন্ট যেটা মানে বেসিক্যালি যেখানে তোমার রম্বিক লিকুইড এবং ভেপার কোএক্সিস্ট করছে, তার ক্ষেত্রে রম্বিক লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে যখন তার প্রেসারটা হচ্ছে 0.03 অ্যাটমসফিয়ার, সরি অ্যাটমসফিয়ার নয়, মিলিমিটার এইচ, মানে টর, 0.03 টর, টর মানে মিলিমিটার এইচ আর কি, টর। আর টেম্পারেচারটা হয় হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা এটা হচ্ছে এ পয়েন্টে। বি পয়েন্টে যেখানে রম্বিক মনোক্লিনিক এবং ভেপার কোএক্সিস্ট করছে, রম্বিক মনোক্লিনিক ভেপার কোএক্সিস্ট করছে, সেখানে প্রেসারটা হচ্ছে 0.01 টর, আর প্রেসার টেম্পারেচারটা হচ্ছে 95.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, যেখানে তোমার সি পয়েন্টে যেখানে মনোক্লিনিক লিকুইড এবং ভেপার কোএক্সিস্ট করছে, সেক্ষেত্রে প্রেসারটা 0.025 টর, আর টেম্পারেচারটা হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এই 3টে ট্রিপল পয়েন্টে তুমি পাচ্ছ কোথায় না, লো প্রেসারে এবং সাফিসিয়েন্টলি লো টেম্পারেচারে। দেখো লো প্রেসার এবং সাফিসিয়েন্টলি লো টেম্পারেচারে কিন্তু এই 3টে ট্রিপল পয়েন্ট তুমি পাচ্ছ। দেখো সবের ক্ষেত্রে প্রেসারটা খেয়াল করে দেখো, মানে যেখানে তোমার এই যে এখানে ছবি থেকে কিছুটা বুঝতে পারবে তুমি, দেখো বি এর প্রেসারটা সবচেয়ে কম 0.01 টর, সি এর প্রেসারটা তারপরে 0.025 টর, এ এর প্রেসারটা আরেকটু বেশি, এটা কি 0.03 টর, এবং টেম্পারেচারটা দেখো
তোমার এই 95.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 114 ডিগ্রি সেন্টিগ্রেড, 120 ডিগ্রি সেন্টিগ্রেড ইত্যাদি ইত্যাদি। আর এ পয়েন্টটা দেখো এইটা তোমার অ্যাকচুয়ালি অনেকটা পরে। এ পয়েন্টের করসপন্ডিং প্রেসারটা হচ্ছে 1290 অ্যাটমসফিয়ার। মানে দেখো কোথায় টর, মানে 760 টরে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে এই প্রেসারগুলোর এই প্রেসারটা এক্সট্রিমলি হাই, আর টেম্পারেচারটা মানে এইগুলো যেমন বেশ কাছাকাছি, এইটা কিন্তু অনেকটা অ্যাটলিস্ট বেশি, 151 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে যদি একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টে তুমি মনে করো যে 4টে টিপিং পয়েন্ট পাবে, সেটা পাওয়া খুব ডিফিকাল্ট। এই 3টে টিপিং পয়েন্ট পেতে গেলে তোমাকে দেখো লো প্রেসারে এক্সপেরিমেন্ট করতে হবে। লো প্রেসার ইজ নিডেড, আর এইটার জন্য কিন্তু তোমার হাই প্রেসার দরকার। ওই জন্য লোকে তোমার মানে একটা এক্সপেরিমেন্টাল কন্ডিশনে 4টে টিপিং পয়েন্ট একসাথে পেয়ে যাবে সেরকম নয়। কারণ যে টেকনোলজি ব্যবহার করে তুমি এত কম প্রেসার তৈরি করতে পারবে, সেই টেকনোলজি ব্যবহার করে নিশ্চয়ই তুমি এত বেশি প্রেসার তৈরি করতে পারবে না। কারণ 1290 অ্যাটমসফিয়ার মানে হিউজ প্রেসার, আর বাকিগুলোর ক্ষেত্রে প্রেসারটা তোমার এক্সট্রিমলি কম। ঠিক আছে? তো দেখো সালফারের ফেজ ডায়াগ্রামটা, এবং সেই সালফারের ফেজ ডায়াগ্রাম যে বিভিন্ন রিজিয়ন গুলো আমরা দেখো ইন্টারপ্রিট করতে পারলাম। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখো তাহলে আজকে আমাদের যে পার্টগুলো অ্যাকচুয়ালি পড়ানোর টার্গেট ছিল, যে আমরা ক্ল্যাপেরান ইকুয়েশন বলছি, ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন বলছি, তার ডিফারেন্সিয়াল ফর্মগুলোকে এঁকে সেখান থেকে ডিপিটিটি এক্সপ্রেশনটাকে পেলাম, এবং সেইখান থেকে একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে পিটি ফেজ ডায়াগ্রাম, যেটা এই জায়গাটা বুঝতে সবাই ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, সব বুঝতে পেরেছো তো? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের তো নেক্সট ক্লাসে আমরা কি করব দেখো। নেক্সট ক্লাসে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে তোমার এই যে মানে ক্ল্যাপেরান ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন থেকে যেমন আমি এই পিটি ফেজ ডায়াগ্রাম গুলোকে আঁকতে পারছি, ঠিক একই রকম করে যেটা আরেকটা ইউটিলিটি হচ্ছে যে যদি ধরো আমরা কোয়ালিটেটিভলি তো বললাম, যদি প্রেসারটাকে পাল্টানো হয় তাহলে ফ্রিজিং পয়েন্ট পাল্টায়, বয়লিং পয়েন্ট পাল্টায়, তাহলে কোয়ান্টিটেটিভলি প্রেসারটা কতখানি চেঞ্জ করলে তোমার বয়লিং পয়েন্টটা কতটা চেঞ্জ হবে, বা বয়লিং পয়েন্টে বা ফ্রিজিং পয়েন্টটাকে সাফিসিয়েন্ট চেঞ্জ করতে গেলে প্রেসারটা কতখানি চেঞ্জ করতে হবে, এই যে জায়গাগুলো আছে সেইগুলো খুব দরকার। সেখান থেকে তোমার ইন্টিগ্রেটেড form of Clapeyron and Clausius Clapeyron equation, integrated form of Clausius Clapeyron equation, সেখান থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু পরীক্ষায় খুব আসে। মানে এইগুলো কিন্তু বোঝার দরকার আছে, পরবর্তীকালে দেবে কোয়ালিটেটিভ প্রপার্টিজ, সেক্ষেত্রেও তোমার ফ্রিজিং পয়েন্ট বয়লিং পয়েন্টের চেঞ্জ হয়, আর এখানে প্রেসার চেঞ্জ করলেও ফ্রিজিং পয়েন্ট বয়লিং পয়েন্টের চেঞ্জ হয়। তোমার যদি পরিষ্কার ধারণা না থাকে তাহলে কোন প্রবলেমটা ক্ল্যাপেরান ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশনের প্রবলেম, আর কোন পার্টটাতে কোয়ালিটেটিভ প্রপার্টিজ প্রবলেম, সেটা তোমার কনফিউশন হয়ে যায় আর কি। ঠিক আছে? সেখানে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, তো মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটেড ফর্ম অফ দ্য ক্ল্যাপেরান ইকুয়েশন আর ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম, সেই একটা পার্ট করব। আর একটা পার্ট করে নেব, এটা 1 ঘন্টার মতো সময় দিয়ে করব। আর 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা এটা করব অর্ডার অফ ফেজ ট্রানজিশন বলে একটা ব্যাপার আছে, সেই জায়গাটা একটুখানি আলোচনা করব। ঠিক আছে? অর্ডার অফ ফেজ ট্রানজিশন। তাহলে এইটা হলো আমাদের বেসিক ডিসকাশন গুলো হয়ে যাবে। এটা তো আমাদের লেকচার 4 এর মধ্যে এটা হয়ে যাচ্ছে। তারপরে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজে ঢুকতে পারবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই দুটো জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে চাইছি। তাহলে আমরা এখানে রাখছি। এন্ড অফ লেকচার 3। দেখো কারো যদি কিছু অসুবিধা হয় বলো। মানে দেখো আজকে মানে কালকে পর্যন্ত কি এক্সট্রিমলি মানে কি বলবো ওয়েদার ছিল, মানে এমন এত হিট, এত গরম, আমি ভাবলাম যে আর অফলাইনে পড়াবো না, তাহলে আজকে অনলাইনে পড়ি দিই এত রোদেতে। ওই রেহানা পার্টিকুলার যখন এসএমএস করলো, আমি ভাবলাম যে বেচারা অত দূর থেকে আসবে 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে এই রোদের মধ্যে, আর পড়াবো সেই দুপুরবেলা। ঠিক আছে এসি ঘরে না হয় পড়লি, কিন্তু পড়ে ফিরতে হবে সে ভর দুপুরে, তাদের কথা মাথায় রেখে মনে হলো অনলাইনে পড়াই। কিন্তু এই অনলাইনে পড়াবো বললাম বলে দেখো ওয়েদার কেমন ভালো হয়ে গেছে। দেখো ওয়েদার ভালো হয়ে গেছে না? দেখতে পাচ্ছ ওয়েদার? না ঘরের ভেতরে ওয়েদার দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মেঘলা মেঘলা। দেখলি তো? ধর লাস্ট কবে ভালো ওয়েদার হয়েছিল বল? স্যার হ্যাঁ?